তো আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর পঞ্চম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির পঞ্চম ক্লাস। তো গতদিন আমরা এখানে যে 33 ধারা, আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিয়েছিলাম, সেটা 33 ধারা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব, দেখেন, ধারা 36। তো 36 ধারাটা, এর আগে আমরা যখন ফৌজদারি কার্যবিধিতে যে মোট 5টা তফসিল আছে, এর মধ্যে তৃতীয় তফসিলের যে বিষয়বস্তু সেটা আছে ম্যাজিস্ট্রেটের উপর সাধারণ ক্ষমতা। কোন কোন ম্যাজিস্ট্রেট? নির্বাহী এবং বিচারিক উভয়। এবং এই তৃতীয় তফসিলের সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 36। 36 দেখেন, ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা সমূহ, অর্ডিনারি পাওয়ার অফ ম্যাজিস্ট্রেট। তৃতীয় তফসিলে সকল জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা বর্ণিত আছে। 36 ধারায় জাস্ট এই কথাটুকুই বলা আছে যে তৃতীয় তফসিলে সকল জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গণের সাধারণ ক্ষমতা আছে। এখন সাধারণ ক্ষমতা কি কি আছে, এটা তৃতীয় তফসিল যাদের দেয়ার একটা আছে বাসায়, একটু দেখবেন যে তৃতীয় তফসিলে অনেকগুলা ক্ষমতা আছে। তো এই ক্ষমতাগুলো আমরা মানে আলাদাভাবে পড়বো না, কারণ এইগুলো আমরা যখন মূল ফৌজদারি কার্যবিধি পড়া শুরু করব তখন আপনারা বুঝতে পারবেন যে কোনটা ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা আর কোনটা ম্যাজিস্ট্রেটদের উপর আরোপিত অতিরিক্ত ক্ষমতা। তো আপাতত এতটুকুই মনে রাখবেন যে তৃতীয় তফসিলে যা আছে সেটা বলা হয়েছে কত ধারায়? 36 ধারায়। এবং এটা হলো ম্যাজিস্ট্রেটদের কি ক্ষমতা? সাধারণ ক্ষমতা। ধারা 37 দেখেন যে ম্যাজিস্ট্রেটগণের উপর অর্পণযোগ্য, আন্ডারলাইন করবেন, অতিরিক্ত ক্ষমতা, এডিশনাল পাওয়ার্স কনফারেবল অন ম্যাজিস্ট্রেট। 36-এ হচ্ছে সাধারণ ক্ষমতা, আর 37-এ কি? অতিরিক্ত ক্ষমতা। চতুর্থ তফসিলে সকল জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের অতিরিক্ত ক্ষমতা বর্ণিত আছে। তো এটাও আমাদের ওই বিস্তারিত পড়বো না, যখন আমরা মূল ফৌজদারি কার্যবিধি শুরু করব পড়া, সেক্ষেত্রে গিয়ে বুঝতে পারবেন যে কোনটা সাধারণ ক্ষমতা আর কোনটা অতিরিক্ত ক্ষমতা। আপাতত এতটুকু মনে রাখেন যে সাধারণ ক্ষমতা আসলে 36 ধারা, অতিরিক্ত ক্ষমতা আসলে 37 ধারা। জি, এরপরে আমরা চলে আসবো 42 ধারা। দেখেন ধারা 42, জনসাধারণ শব্দটা গোল দেন। জনসাধারণ যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে সাহায্য করবেন, পাবলিক হোয়েন টু অ্যাসিস্ট। 42 ধারায় বলা হয়েছে যদি ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কোনো ক্ষেত্রে জনসাধারণের সাহায্য চায় তাহলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য। জনসাধারণ সাহায্য করতে কি বলেন? বাধ্য। এই যে দেখেন, ম্যাজিস্ট্রেট তিনি জুডিশিয়াল বা নির্বাহী অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে প্রত্যেকটি লোক তাকে সাহায্য করতে বাধ্য থাকবেন। তাহলে ধরেন ম্যাজিস্ট্রেট কোনো কাজ করতেছে, বা উনি কোনো একটা, ধরেন উদাহরণস্বরূপ বলি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করতেছে, তো ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের কাছে কি চাই? সাহায্য চাই, তারা সাহায্য করতে বাধ্য। বা পুলিশ অফিসার কোথাও তল্লাশি করতে গেছে বা কোথাও কোনো তদন্তের স্বার্থে গিয়েছে, তখন পুলিশ অফিসারও যদি কারো কাছে, কোনো জনসাধারণের কাছে বলে যে সাহায্য চাই, তারা সাহায্য করতে বাধ্য। উক্ত জুডিশিয়াল বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা যে লোককে গ্রেফতার করার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন সে লোককে গ্রেফতার করতে বা তার পলায়ন প্রতিরোধ করতে। মানে হলো, ধরেন পুলিশ বা ম্যাজিস্ট্রেট কাউকে গ্রেফতার করতে গেছে, তো জনসাধারণরা বললো যে আপনারা অমুক কোথায় দেখান, বা অমুক যদি এই রাস্তা দিয়ে পলায়ন করতে যায় ধরে রাখবেন। বা গ্রেফতার সময় বললো যে অমুক ধরতেছে, ধরেন ধরেন ধরেন। এই কারো কাছে যদি সহায়তা চায়, এটা করতে তারা কি বলেন? বাধ্য। তারপরে দেখেন, শান্তিভঙ্গের আশঙ্কা প্রতিরোধে বা শান্তিভঙ্গ দমন করতে, অথবা রেলপথ, খাল, আন্ডারলাইন করেন, রেলপথ, খাল, টেলিগ্রাফ অথবা সরকারি সম্পত্তির প্রতি ক্ষতির প্রচেষ্টা প্রতিরোধের ব্যাপারে সাহায্য করতে বাধ্য। আমরা জানি বিভিন্ন সময় ধরেন কিছু দুষ্কৃতকারী ধরেন আমাদের রেল লাইনে ক্ষতি করতেছে বা সরকারি কোনো সম্পত্তিতে ক্ষতি করতেছে, তো পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি ওই মুহূর্তে ওই প্রতিরোধের জন্য জনসাধারণের সাহায্য চায়,
যাদের কাছে সাহায্য চাইবে তারা সাহায্য করতে কি বাধ্য। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে যে পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণকে তোকে না হাঁটি পেপার কেমন আছে দেখি। সহায়তা করতে কি বলেন বাধ্য। ঠিক। এবং এটা পুলিশ কর্মকর্তা আর ম্যাজিস্ট্রেট বলতে বোঝাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কে বিচারিক ম্যাজিস্ট্রেট। এখন প্রশ্ন এসে যায় যে পুলিশ বা ম্যাজিস্ট্রেট সাহায্য চাইলো কিন্তু জনসাধারণ ধরেন সাহায্য করলো না, তখন এই জনসাধারণ কি কোনো সুনির্দিষ্ট অপরাধে দণ্ডিত হবে কিনা, বা এই যে যে আমি পুলিশ বা ম্যাজিস্ট্রেটের ডাকে যে সাড়া দিলাম না, এটা আমার কি কোনো অপরাধ হলো কিনা? হ্যাঁ, অবশ্যই আমার অপরাধ হলো। কত ধারায় দেখেন, যে 42 ধারায় যদি কোনো ব্যক্তি সরকারি কোনো কর্মকর্তাকে সহায়তা না করেন তবে তিনি দণ্ডবিধি 1860-এর গোল দিবেন 187 ধারায় দণ্ডিত হবেন। কত ধারায়? দণ্ডবিধির 187 ধারায়, যার শাস্তি হলো 1 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 200 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়, এবং 6 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয়। তো আপাতত মনে রাখেন, সাধারণত কারাদণ্ড হচ্ছে কত, 1 মাস কত টাকা, 200 টাকা, 1 মাস 200 টাকা অথবা উভয়। আর কিছু ক্ষেত্রে হচ্ছে যে 6 মাস বিনাশ্রম বা 500 টাকা অর্থদণ্ড অথবা কি বলেন উভয়। তাহলে 42 ধারায় পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি সহায়তা চায় এবং কোনো জনসাধারণ যদি সহায়তা না করে, তাহলে সেই জনসাধারণ দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে বলেন? 187 ধারায়। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন হতে পারে যে এই যে যে কখন 1 মাস 200 টাকা আর কখন 6 মাস 500 টাকা। সাধারণত সাধারণ ক্ষেত্রে 1 মাস 200 টাকা, কিন্তু যখন কোনো আদালত আদালত কাউকে কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলো নিবারণের জন্য ধরেন পুলিশকে পাঠাইছে, বা কোনো দাঙ্গা হাঙ্গামা মানে নিবারণের জন্য স্বয়ং ম্যাজিস্ট্রেট গেছে, তো সেই সকল ক্ষেত্রে যদি সহায়তা চায়, সেই সকল ক্ষেত্রে সাজার পরিমাণ বেশি। সেই সকল ক্ষেত্রে হলো কত, 6 মাস 500 টাকা। আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে হচ্ছে 1 মাস 200 টাকা, এবং উভয় ক্ষেত্রেই সশ্রম নাকি বিনাশ্রম? বিনাশ্রম। জি। তাহলে 42 ধারা মনে রাখবেন যে কোনো জনসাধারণ পুলিশকে অথবা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করতে বাধ্য, যদি তিনি সহায়তা না করেন তাহলে তিনি দণ্ডবিধির 187 ধারায় দণ্ডিত হবেন, সাজায় 1 মাস বিনাশ্রম বা 200 টাকা বা উভয়, বা 6 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়। ধারা 44টা একটু দেখেন। 44, জনসাধারণ নির্দিষ্ট কিছু অপরাধীদের সংবাদ, নির্দিষ্ট কিছু অপরাধের হবে, অপরাধীদের হয়ে গেছে, অপরাধের, জনসাধারণ নির্দিষ্ট কিছু অপরাধের সংবাদ দিবেন, অপরাধীদের হবে না, হবে অপরাধের। পাবলিক টু গিভ ইনফরমেশন অফ সার্টেইন অফেন্সেস। 44 ধারার বিষয়বস্তু হলো যে যদি কোনো মানুষের, আমরা তো জনসাধারণ, আমাদের কোনো জনসাধারণের সামনে যদি কিছু নির্দিষ্ট অপরাধ আছে, এই অপরাধগুলো সংগঠিত যদি হয়, তাহলে আমি ওই অপরাধ সম্পর্কে নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে ক্ষমতা মানে আহ, আপনার পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে তথ্য দিতে বাধ্য। বুঝতে পারছেন? পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে কি তথ্য দিতে বাধ্য। যদি আমি তথ্য না দেই, আমি যদি নীরবে নিবৃত্তি চলে যাই, তাহলে আমি আবার অপরাধী। একটু পড়ি দেখেন, দণ্ডবিধির 121, কোন লোক বলছে দণ্ডবিধির 121, দণ্ডবিধির 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা যুদ্ধ সহায়তা করা, এইগুলা আর কি। 121 ক এটা আছে যে দেশে বিদেশে বসে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র করা। 122 থেকে 124 ক ধরেন রাষ্ট্রদ্রোহিতা আছে। 302 থেকে 304 আছে খুন এবং নিন্দনীয় নরহত্যা, এবং অন্যান্য ধারার অধীন অন্যান্য আরো কিছু অপরাধ আছে, এগুলো না না জানলে সমস্যা নাই। অন্যান্য ধারার অধীনে শাস্তিযোগ্য কোনো অপরাধ করেছে, আন্ডারলাইন কোন অপরাধ করেছে বা করার অভিপ্রায় আছে জানতে পারলে প্রত্যেকটি লোক অবিলম্বে, আন্ডারলাইন করবেন, নিকটতম ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে এরূপ অপরাধ সংগঠনের অথবা সংগঠন করার অভিপ্রায় সম্পর্কে কি দিবেন, তথ্য দিবেন।
তো এই জায়গা এই ধারা অনুসারে কোর্ট জিডি করা হয়, জাস্ট জিডি শব্দটা লেখেন, কোর্ট শব্দটা কেটে দেন, এই ধারা অনুসারে জিডি করা হয়, যদি সন্দেহ পাই তাহলে জিডি করে আর কি। তো এক্ষেত্রে বিষয়টা মানে মূল ব্যাখ্যাটা একটু শুনেন। ধরেন আপনি হেঁটে যাচ্ছিলেন, আপনার সামনে একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো, বা আপনি জানতে পারলেন এই জায়গায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। এই তথ্য যদি আপনি অবগত থাকেন, তাহলে এই তথ্য আপনার জানাইতে হবে কাকে? পুলিশকে। পুলিশকে অথবা নিকটস্থ ম্যাজিস্ট্রেটকে। তো এই অপরাধগুলো কি কি হতে পারে? দণ্ডবিধির 121, 121 ক, 122 থেকে 124 ক, মানে রাষ্ট্রদ্রোহিতা, নিন্দনীয় হত্যা, খুন, এইগুলা সম্পর্কে যদি অপরাধ সংঘটিত হয় অথবা অভিপ্রায় আপনি জানেন, তাহলে নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে আপনি সংবাদ দিতে বাধ্য থাকবেন। এখন দেখেন, যদি আপনি সংবাদ না দেন তাহলে কি হবে? একটু স্টার দিয়ে লেখেন যে সংবাদ না দিলে দণ্ডবিধির 176 ও 202 ধারায় দণ্ডিত হবেন। সংবাদ না দিলে, সংবাদ না দিলে দণ্ডবিধির 173 বা 202 ধারায় দণ্ডিত হবেন। দণ্ডবিধির 176 বা 202 ধারায় দণ্ডিত হবেন। কতদিন দিছিলাম আব্দুল্লাহ সাহেব, পাইছিলেন? তাহলে জনসাধারণের সামনে সুনির্দিষ্ট কিছু অপরাধ যদি সংঘটিত হয়, জনসাধারণ সংবাদ দিতে বাধ্য। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জনসাধারণের সামনে কি অপরাধ সংঘটিত হইলে সংবাদ দিতে বাধ্য? রাষ্ট্রদ্রোহিতা, খুন, নিন্দনীয় হত্যা, উপরের সবগুলা। কি বলেন? উপরের সবগুলা। কত ধারায় বলা হয়েছে? 44 ধারায়। কাকে দিতে বাধ্য? তথ্য কাকে দিবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট বলতে নির্বাহী বিচারিক উভয়, অথবা কে? পুলিশ অফিসার। যদি না দেয় তাহলে দণ্ডিত হবে কত ধারায়? দণ্ডবিধির 176 অথবা 202 ধারায়। আমি একটু বলি যে দণ্ডবিধির 176 ধারায়, 202 ধারায় কি আছে আপনার। আমি একটু বলে দিই। 176 ধারায় আছে যে সরকারি কর্মচারীর কাছে নোটিশ বা খবর দিতে আইনত বাধ্য ব্যক্তি তা যদি না করে আর কি। তো ওই আপনি মনে রাখেন যে 176 আর 202 ধারা হলো যে আপনি তথ্য দেন নাই, যে তথ্যটা দিতে তিনি কি ছিলেন? বাধ্য ছিলেন। তাহলে 42-এ বলছে পুলিশ বা ম্যাজিস্ট্রেট সহায়তা চাইছে বাট করে নাই, সেই ক্ষেত্রে সেই ব্যক্তি দণ্ডিত হবে দণ্ডবিধির 187। আর 44-এ বলছে পুলিশের সামনে, সরি মানে জনসাধারণের সামনে সুনির্দিষ্ট অপরাধ সংঘটিত হয়েছে, তাহলে ওই অপরাধের তথ্য দিতে হবে, যদি না দেয় তাহলে সে দণ্ডিত হবে দণ্ডবিধির 176 অথবা 202 ধারায়। জি। তারপরে চলে আসেন ধারা 45। গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক এবং অন্যান্য কতিপয় ব্যক্তি নির্দিষ্ট কিছু বিষয় সংবাদ প্রদানে বাধ্য। মানে প্রতিটা গ্রামে আমাদের ফৌজদারি কার্যবিধি অনুসারে একজন গ্রাম প্রধান থাকতে পারেন, যাকে গ্রাম প্রধানকে নিয়োগ দেয় হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। তো গ্রাম প্রধান, হিসাব রক্ষক বা জমির মালিক বা অন্যান্য কিছু ক্ষেত্রে তাদের এলাকায় যদি কোনো মানে অপরাধ সংঘটিত হয়, তাহলে অবশ্যই তারা ওই বিষয়ে সংবাদ দিতে কি বলেন? বাধ্য। এই যে দেখেন, village headman, accountants, landholders, and others bound to report certain matters. গ্রাম প্রধান, হিসাব রক্ষক, জমির মালিক এবং অন্যান্য কতিপয় ব্যক্তি নিম্নলিখিত নির্দিষ্ট বিষয়ে নিকটতম ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, নিকটতম ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে বাধ্য। এতক্ষণ পর্যন্ত একটা জিনিস খেয়াল করবেন, এতক্ষণ পর্যন্ত এর আগে পুলিশ অফিসার বলছে, 44 ধারায় কি বলছিল? পুলিশ অফিসার। কিন্তু এই জায়গায় সুনির্দিষ্ট ভাবে কোন শব্দটা আছে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সো এটা একটু আন্ডারলাইন করে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে বাধ্য। গ্রামে চোরাই মালের কোনো গ্রাহক অথবা বিক্রেতার বাসস্থান, তারা যদি জানে যে এই গ্রামে একজন ব্যক্তি আছে যিনি গরু বেচা কেনা করে, চোরাই গরু, বা যে যে কোনো জিনিস, মোবাইল
বেচা কেনা করে, তাহলে সেই লোকের ওই গ্রাহক বা বিক্রেতার বাসস্থান সম্পর্কে গ্রাম প্রধান বা এরা জানাতে বাধ্য। বুঝতে পারছেন? গ্রামে আশ্রয় গ্রহণকারী বা গ্রামের মধ্য দিয়ে যাতায়াতকারী, আন্ডারলাইন করেন, ঠক, ডাকাত অথবা অপরাধ করেছে বলে সন্দেহ আছে এমন ব্যক্তি সম্পর্কে গ্রাম প্রধান বা হিসাব রক্ষক বা জমির মালিকেরা যদি জানে যে এই জমির উপর দিয়ে একজন কে যাবে, ঠক, ডাকাত বা অপরাধ করেছে এমন যদি সন্দেহ হয়, তো এখানে একটা জিনিস মনে রাখেন যে ঠগ আসলে কাকে বলে। ঠগ আমরা দণ্ডবিধিতে পড়বো, দণ্ডবিধি 310 ধারায় বলা হয়েছে যে শিশু অপহরণকারী, দস্যুতা অনুষ্ঠানকারী, খুন সংগঠনকারী এই সকল ব্যক্তির সাথে যারা অভ্যাসগতভাবে মেলামেশা করে তারাই ঠগ করেছে বলে গণ্য হবে। অর্থাৎ আপনি এমন একজনের সাথে মিশেন যে যারা শিশু অপহরণের সাথে জড়িত বা যারা দস্যুতার সাথে কি জড়িত, তাহলে আপনি নিজে করেন না কিন্তু তাদের সাথে কি মেলামেশা করেন, তাহলে আপনি কি করেছেন বলে গণ্য হবে, ঠগ করেছেন বলে গণ্য হবে। তো গ্রামে চোরাই মালায় গ্রাহক থাকলে, তারপরে ঠক ডাকাত এরা এরকম কোনো ব্যক্তি সন্দেহ থাকলে সংবাদ দিতে কি বলেন, বাধ্য। তারপরে গ্রামে জামিন অযোগ্য অপরাধ সংগঠন বা এরূপ অপরাধ করার সংকল্প করা সংবাদ, ষড়যন্ত্র যদি জানে, জানলো যে অমুক 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 এমন একটা অপরাধ করার পরিকল্পনা করতেছে যেটা হচ্ছে কি নন বেইলেবল বা জামিন অযোগ্য। গ্রামে অস্বাভাবিক বা সন্দেহজনক পরিস্থিতিতে কোনো মৃত্যু, লাশ বা লাশের অংশ আবিষ্কার, আমাদের মাঝে মাঝে খবর পাওয়া যায় যে অমুক নদীতে লাশ পাওয়া গেছে বা অমুক জায়গায় কলাই দড়ি নিছে, তাহলে এই সকল তথ্য ওই গ্রাম প্রধান বা ওই যে যে জমির মালিক যার জমিতে এটা পাওয়া গেছে এটা করতে সে সংবাদ জানাতে কি বলেন, বাধ্য। ধরেন এক গ্রামে একজনের পুকুরে যদি একটা লাশ ভেসে ওঠে, এখন হত্যা কে করতে না করুক বা না করুক সেটা পরের বিষয়, জমির মালিক ওটা জানাতে কি বাধ্য। এমন পরিস্থিতিতে গ্রাম থেকে জামিন অযোগ্য অপরাধ করা ব্যক্তির সন্দেহজনক নিখোঁজ, যদি এরকম হয় যে গ্রামে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, অমুকরে সন্দেহ করা হচ্ছে এবং অমুক কি এলাকায় নাই, নিখোঁজ, তাহলেও এই সকল সম্পর্কে নিকটস্থ ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কি দিতে হবে, সংবাদ দিতে হবে। তাহলে মোটামুটি এতটুকু বোঝা যাচ্ছে যে গ্রামে কোনো ধরনের চোরাই মাল, অপরাধ, জামিন অযোগ্য এই টাইপের কিছু হইলেই এই এই সকল সম্পর্কে জানাতে এই গ্রাম প্রধান বা আপনার যে হিসাব রক্ষক বা জমির মালিক এরা নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে কি বলেন, বাধ্য। তো এখন একটু দেখেন, আমরা একটু আগে বললাম যে 42-এ পুলিশ ম্যাজিস্ট্রেট সহায়তা চাইলে সাহায্য করতে বাধ্য, যদি সে না করে ওই ব্যক্তি দণ্ডিত হবে দণ্ডবিধির কত ধারায়, 187। 44 ধারায় বললাম যে কিছু কিছু অপরাধ আছে আমার সামনে যদি ঘটে, আমি যদি থানায় বা ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য, যদি না দেয় তাহলে আমি দণ্ডিত হব দণ্ডবিধির 173 বা 202 ধারায়। এখন আমরা দেখব এই যে যে 45 ধারায় গ্রাম প্রধান বা জমি মালিক এরা যদি 45 ধারা লঙ্ঘন করে তাহলে এদের কি হবে। তো দেখেন একটু পড়ি যে 44 ও 45 ধারায় তথ্য দিতে বাধ্য ব্যক্তি যদি নিকটস্থ পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে তথ্য না দেয় তবে উক্ত ব্যক্তি দণ্ডবিধি 1860-এর 202 আছে না, অবলিক দেন 176 ধারায় দণ্ডিত হবেন, মানে আগের মতোই 202, হ্যাঁ 202 অথবা কত 176 ধারায় দণ্ডিত হবেন, যার শাস্তি হলো যে কোনো বর্ণনার 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উপায়। তাহলে 44-এও যা, 45-এও কি তাই শাস্তি। তো এখান থেকে নর্মালি যে ধরনের প্রশ্ন আসতে পারে এইভাবে আসবে যে আপনি মুখস্থ করার কোনোই দরকার নেই, আপনি জাস্ট বারবার রিডিং করলে মনে থাকবে। যে আসতে পারে যে গ্রাম প্রধান কোন ধরনের অপরাধের তথ্য জানাতে বাধ্য, বা অমুক একটা অপরাধ ঘটলে গ্রাম প্রধান কাকে জানাতে বাধ্য, ম্যাজিস্ট্রেট অথবা কে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। জি, 46 ধারাটা একটু দেখেন। হিসাব রক্ষক বুঝেন নাই? হিসাব রক্ষক ধরেন গ্রামে একটা ঘের আছে, তা ঘেরের যে দেখাশোনা করে সে হিসাব রক্ষক, ধরেন রাত্রেবেলা সে ওই জায়গায় থাকে,
তাহলে তার ঘেরে যদি এরকম অস্বাভাবিক কিছু হয়, ধরেন লাশ পাওয়া গেছে বা কোনো কিছু, ওই যে যে যতগুলা গ্রাউন্ড বলছে, যে কোনো একটা যদি ঘটে তাহলে জানাবে কাকে? তাহলে হিসাব হিসাব রক্ষক জানাবে। বুঝেন নাই? বুঝছেন? আর দিনেশ তো বহুত দিন পরে আসছে, আপনারা আজকে লাইভে নেবো আমি, খান ল একাডেমির সবাই দেখবে দিনেশ আর ভীতিকারে আজকে দুইজনই উপস্থিত আছে। দেখেন। স্যার আপনার লাইভে আচ্ছা, এখানে আরো তো ক্যামেরা বাধা দিবে তাহলে দিনেশ, আরিফ, পৃথিকা তিনজনই আজকে উপস্থিত আছে। ক্যামেরা সমস্যা নাই, আপনাদের দেখানো হবে। আচ্ছা, তো আমরা ধারা 46-এ আসি। দেখেন, 46 ধারা কিভাবে গ্রেফতার করতে হয়, কিভাবে গ্রেফতার করতে হয়। অ্যারেস্ট হাউ মেড, পুলিশ অফিসার বা ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি, পুলিশ অফিসার অথবা ক্ষমতাপ্রাপ্ত কি বলেন, অন্য কোনো ব্যক্তি, আন্ডারলাইন করবেন, স্পর্শ বা আটকের মাধ্যমে গ্রেফতার করবে। কিসের মাধ্যমে? স্পর্শ বা আটকের মাধ্যমে। গ্রেফতারের চেষ্টায় বাধা দিলে সকল প্রয়োজনীয় পন্থা অবলম্বন করা যাবে। যদি গ্রেফতার করতে গেলেন সে বাধা দিচ্ছে, তাহলে তারে গ্রেফতার করার জন্য যা যা করা দরকার তাই তাই কি করা যাবে। মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করার জন্য, আন্ডারলাইন করবেন, মৃত্যু ঘটানো যেতে পারে। যদি অপরাধটা হয় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য এবং যখন ওই ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে তিনি ধরেন পলায়ন করতেছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে গ্রেফতার করার জন্য যদি গুলি টুলি করে এবং সে যদি মারা যায়, তাহলে পুলিশে কি করা যাবে না, দায়ী করা যাবে না। বা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে কিসের? মৃত্যু ঘটানোর। তার মানে এই না যে এই ধরনের আসামিরে পাইলেই গুলি করে মেরে ফেলবে, বিষয়টা কিন্তু তা না। এটা কখন প্রযোজ্য? যখন তাকে সাধারণ পন্থায় গ্রেফতার করা যাচ্ছে না। তো এখন 46 ধারায় যে প্রশ্নটা আসতে পারে এইভাবে আসবে যে গ্রেফতারের ক্ষেত্রে কোনটা আবশ্যক নয়? স্পর্শ করা, আটক করা, হাত করা পড়ানো, উপরে সবগুলোই আবশ্যক, সবগুলোই আবশ্যক। আবশ্যক নয় বলছি, তো এই জায়গায় কি হাত করা পড়ানো আছে? তো উত্তর কি, হাত করা পড়ানো কিন্তু আবশ্যক নয়। নরমালি আমরা জানি যে গ্রেফতার করলেই কি করে, হাত করা পড়ায়, কিন্তু হাত করা পড়ানো কিন্তু আবশ্যক নয়। আর আসতে পারে যে কোন ধরনের, কোন ধরনের অপরাধের ক্ষেত্রে, গ্রেফতারের ক্ষেত্রে তাকে তার মৃত্যু ঘটানো যেতে পারে? মৃত্যুদণ্ড অথবা কি যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। জি, তাহলে 46 ধারায় এই দুইটা, এই এই জিনিসগুলাই মনে রাখলে হবে। আমরা চলে আসি 51 ধারা। দেখেন 51 ধারা, ধারা 51, গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি। গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি, সার্চ অফ অ্যারেস্টেড পারসনস। গ্রেফতারকারী অফিসার অথবা কোনো বেসরকারি ব্যক্তি গ্রেফতার করলে, এটা একটা আন্ডারলাইন করেন, গ্রেফতারকৃত অফিসার অথবা বেসরকারি ব্যক্তি। আমরা একটু পরে গিয়ে জানবো যে আমার আপনারও পুলিশ তো গ্রেফতার করতে পারে, আমি আপনিও গ্রেফতার করার ক্ষমতা আমাদের আছে। তো গ্রেফতারকারী অফিসার বা কোনো বেসরকারি ব্যক্তি গ্রেফতার করলে তিনি যে পুলিশ অফিসারের নিকট অর্পণ করবেন সে দেহ তল্লাশি করতে পারবেন এবং প্রয়োজনীয় পরিধেয় বস্ত্র ছাড়া সবকিছু নিজের হেফাজতে রাখতে পারবেন। আপাতত এতটুকু মনে রাখেন যে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ তল্লাশি কত ধারায়? 51 ধারায়। কত ধারায়? 51 ধারায়। জি। 52 ধারাটা দেখেন, স্ত্রীলোকের দেহ তল্লাশির পদ্ধতি, মোড অফ সার্চিং উইমেন। যদি কোনো মহিলা আসামি হয়, তাকে যদি গ্রেফতার করা হয়, তাহলে মহিলা আসামির দেহ তল্লাশি কিভাবে করা হবে সেই পদ্ধতি বলেছে 52 ধারায়। দেখেন, মহিলার দেহ সার্চ বা তল্লাশি অন্য কোনো মহিলা শালীনতার সাথে করবেন। এখন অন্য মহিলা যে পুলিশই হতে হবে এমন কোনো কথা নাই। ধরেন একজন মহিলারে একজন
পুরুষ পুলিশ সদস্যই থামাইছে, এখন পুরুষ পুলিশ সদস্য তো তার দেহ তল্লাশি করতে পারবে না। পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল বিথিকা, বিথিকারে দিয়ে বললো যে একটু দিদি একটু তল্লাশি করে দেন, দেখেন তো এনার শরীরে অবৈধ কোনো জিনিসপত্র আছে কিনা বা কি কি আছে। তাহলে একটা জিনিস মনে রাখবেন, মহিলাদের দেহ তল্লাশি করবে কে? কিন্তু তার কি মহিলা পুলিশে হওয়া লাগবে? না, নট নেসেসারি। অবশ্যই হ্যাঁ, মহিলা পুলিশ থাকলে তো মহিলা পুলিশই করবে। আচ্ছা, আমরা ধারা 53-তে আসি, দেখেন ধারা 53, আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র জব্দ করার ক্ষমতা, পাওয়ার টু সিজ অফেন্সিভ ওয়েপন্স। আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র জব্দ করার ক্ষমতা। আসমা খানম, কথা বেশি শোনা যাচ্ছে। আক্রমণাত্মক অস্ত্রশস্ত্র জব্দ করার ক্ষমতা, দেখেন গ্রেফতারকারী গ্রেফতারকৃত ব্যক্তির নিকট কোনো আক্রমণাত্মক অস্ত্র থাকলে তা তার নিকট হতে নিতে পারবেন। আক্রমণাত্মক অস্ত্র ধরেন, বুঝেন তো যেগুলা, হ্যাঁ, পিস্তল হতে পারে, ছুরি হইতে পারে, এই টাইপের যা যা আছে। এবং যে আদালত বা অফিসারের নিকট তাকে হাজির করতে হবে, সেই আদালত বা অফিসারের নিকট তিনি উক্তরূপে গৃহীত সমস্ত অস্ত্র কি করবেন? প্রদান করবেন। তো গ্রেফতার করার সময় যদি কোনো আক্রমণাত্মক অস্ত্র থাকে, মূল কথা হলো সেই অফিসার সেটা কি করতে পারবেন? জব্দ করতে পারবেন। এবং যে আদালত বা অফিসারের নিকট ওই তাকে হাজির করবে, সেখানে তিনি ওই অস্ত্র সমূহ হাজির করবেন। তো এখানে মনে রাখবেন, এইভাবে পরীক্ষা যদি আসে যে আক্রমণাত্মক অস্ত্র জব্দ করার ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? কত ধারায়? 53 ধারায়। তল্লাশি করবে 51 ধারায়। আর মহিলাদের দেহ তল্লাশি কত ধারায়? 52 ধারায়। জি। তো এই ছিল আপনাদের, আমি যে এডিশনাল পেজটা দিছিলাম, এডিশনাল পেজ। এখন আমরা একটু পড়াই ফিরি, দেখেন গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ, ইম্পর্টেন্ট ডেফিনেশন। ডেফিনেশন যেগুলো আছে ইতিমধ্যে আমরা পড়ে ফেলেছি। কোথায় পড়েছি জানেন? আমি আপনাদের আলাদা একটা পেজ দিছিলাম, সেখানে আমরা ডেফিনেশন করে ফেলেছি। তো তারপরেও একটু দেখি, একটু পড়ে দেখেন। দেখেন ধারা 4, গুরুত্বপূর্ণ সংজ্ঞা সমূহ বা ইম্পর্টেন্ট ডেফিনেশন। প্রথমত দেখেন, নালিশ এবং প্রাথমিক তথ্য বিবরণী। ম্যাজিস্ট্রেটের নিকট মামলা দায়ের করা হয় নালিশি দায়েরের মাধ্যমে, এবং থানায় মামলা দায়ের করা হয় এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে। আমরা সামনে গিয়ে জানবো যে একটা ফৌজদারি মামলা দুই ভাবে করা যায়, কোর্টে করা যায়, থানায় করা যায়। কোর্টে করলে অ্যাকচুয়ালি ওই মামলারে বলে নালিশি মামলা, আর থানায় করলে সাধারণত আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর হয়। কি হয়? এফআইআর। আর আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে হয় জিডি। বিমল সাহেব বলেন তো, যে আমলযোগ্য বা আমল অযোগ্য এটা কিভাবে বুঝবেন? বিথিকা, কিভাবে বুঝবেন আমলযোগ্য নাকি আমল অযোগ্য? হাউ? দ্বিতীয় তফসিলের কত কলাম? তৃতীয় কলাম থেকে। ধন্যবাদ। দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম থেকে বোঝা যায় কোন অপরাধ আমলযোগ্য নাকি আমল অযোগ্য। যদি ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা যায় তাহলে সেটা আমলযোগ্য, আর ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করা না গেলে সেটা কি? আমল অযোগ্য। জি। তাহলে থানায় যদি আমলযোগ্য অপরাধের সংবাদ দেন তাহলে হবে এফআইআর, আর যদি আমল অযোগ্য অপরাধের সংবাদ দেন তাহলে হবে কি? জিডি। এটা সামনে আমরা বিস্তারিত করব, না বুঝলেও সমস্যা নাই, আপাতত মনোযোগ দিয়ে শুনেন। তো 4-1 অভিযোগ। প্রথমত আমি বলে রাখি আপনাদের, এই আমাদের 4-1 কোনো সাবসেকশন আমার মনে রাখার দরকার নাই। এই 4-1 4-1 ট ঠ এগুলা মনে থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। তো অভিযোগ বা কমপ্লেইন কাকে বলে দেখেন,
নালিশ হলো অভিযোগ যা গোল্ডেন মৌখিক বা লিখিত আকারে ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করা হয়। তাহলে আমরা এর আগে থেকেই জানতাম যে নালিশ দায়ের করে কোন ভাবে, মৌখিক ভাবে বা লিখিত ভাবে, কার কাছে, ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট কোন ম্যাজিস্ট্রেট জানেন? বিচারিক ম্যাজিস্ট্রেট। দেখেন 4-1 জ ধারায় কমপ্লেইনকে সংজ্ঞায়িত করা হয়েছে। 4-1 জ ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির অধীন ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট বল দিবেন মৌখিক বা লিখিত কোনো অভিযোগ এই মর্মে দায়ের করা যে, আন্ডারলাইন করবেন, জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে। কিন্তু এর মধ্যে আন্ডারলাইন করবেন পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন অন্তর্ভুক্ত হবে না, 3টে স্টার দেন। সর্বশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছে যে নিম্নের কোনটি নালিশ বলে গণ্য হবে না? সেখানে ছিল পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন। উত্তর কোনটা? পুলিশ রিপোর্ট বা প্রতিবেদন। তাহলে জানলেন যে নালিশ কি মৌখিক নাকি লিখিত? মৌখিক বা লিখিত। জ্ঞাত নাকি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে? জি। কোন ধরনের ম্যাজিস্ট্রেটের কাছে? বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে। কি অন্তর্ভুক্ত হবে না? পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। উপাদান দেখেন, উপাদান দেখেন, অভিযোগ মৌখিক বা লিখিত আকারে দায়ের করা যেতে পারে। জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কোনো অপরাধ সংগঠন করেছে মর্মে নালিশটি হতে হবে। নালিশটি অবশ্যই বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হবে। একজন জিজ্ঞাসা করছেন যে স্যার আমলযোগ্য আমল অযোগ্য উভয় অপরাধের অভিযোগ কি ম্যাজিস্ট্রেটের কাছে করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। ম্যাজিস্ট্রেট, এটা সামনে আমরা পড়বো, তার আগে বলিনি, ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আমলযোগ্য জানান, আমল অযোগ্য অপরাধের সংবাদ তথ্য জানান, মামলার নাম সিআর মামলাই। আর থানায় যদি আপনি আমলযোগ্য অপরাধের তথ্য জানান, এফআইআর হবে, পরে যে মামলা হবে জিআর মামলা। আর থানায় যদি আপনি আমল অযোগ্য অপরাধের তথ্য জানান, তাহলে জিডি হবে, পরে নাম হবে কি, নন জিআর মামলা। আচ্ছা, উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এমন অভিযোগ দায়ের করতে হবে। প্রস্তাবিত ব্যবস্থা অবশ্যই ফৌজদারি কার্যবিধির অধীন হতে হবে এবং এটা অবশ্যই আন্ডারলাইন করেন, পুলিশ প্রতিবেদন হবে না। এখানে একটা উদাহরণ দিতে দেখেন যে 5/6/2019 তারিখে করিম খবিরের নিকট থেকে 30,000 টাকা জোরপূর্বক গ্রহণ করে এবং ছুরি দ্বারা আঘাত করে। করিম নিছে কার কাছ থেকে? কবিরের কাছ থেকে। কত টাকা? 30,000 টাকা। এবং সেই সাথে ছুরি দ্বারা তারা কি করছে? আঘাত করছে। 5 তারিখে নিছে। 6/6/19 তারিখে নিকটতম ম্যাজিস্ট্রেটের নিকট করিম এর বিরুদ্ধে 30,000 টাকা দস্যুতার মাধ্যমে গ্রহণের জন্য ও আঘাতের অভিযোগ লিখিত আকারে দায়ের করে। এটাই হলো কি, নালিশ। যদিও আমাদের ফৌজদারি কার্যবিধির 4-1 ধারায় বলা হয়েছে যে নালিশ মৌখিক আকারেও দায়ের করা যায়, কিন্তু বর্তমানে কোর্টের যে প্র্যাকটিস সেখানে কিন্তু মৌখিক আকারে দায়ের করা যায় না। কিন্তু উত্তর যদি আসে, পরীক্ষায় যদি আসে যে নালিশ কি মৌখিক আকারে দায়ের করা যায়, অবশ্যই যায়। তো জেনে রাখা ভালো হতো। একটু চলে আসি, দেখেন এই যে দেখেন নালিশটি অবশ্যই আন্ডারলাইন করবেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট হতে হবে। কার কাছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই তানভীর সাহেব, ম্যাজিস্ট্রেট কয় প্রকার? কি কি? বিচারিক ম্যাজিস্ট্রেট কয় প্রকার? ভিতরে ম্যাজিস্ট্রেট শ্রেণী হচ্ছে জেলা পর্যায়ে 4 শ্রেণী, আর হচ্ছে জেলা পর্যায়ে 4 শ্রেণী, দ্রুত বলেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হ্যাঁ, বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, আর হচ্ছে প্রথম শ্রেণী, দ্বিতীয় ম্যাজিস্ট্রেট শ্রেণী, তৃতীয় শ্রেণী। জি, ধন্যবাদ। আর মেট্রোপলিটন এলাকায় 2 শ্রেণী ম্যাজিস্ট্রেট। কে কে? চিফ মেট্রোপলিটন বা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন, আর সাথে কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। ফৌজদারি কার্যবিধির 4 ক, গোল্ডেন 4 ক ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট বলতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য প্রেরণ বলে ধরতে হবে। সুতরাং নালিশ হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট নিষ্পত্তির জন্য মৌখিক বা লিখিত আকারে দায়েরকৃত অভিযোগ। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নালিশ করা যায় কোন ধরনের ম্যাজিস্ট্রেটের কাছে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তারপরে এটা দেখেন, নালিশ বলতে পুলিশ রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 200 ধারায় ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক নালিশকারীর জবানবন্দি গ্রহণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3টে স্টার দেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শেয়ার মামলা দায়ের করা হয় কত ধারায়, নালিশ দায়ের করা হয় কত ধারায়, বা নালিশকারীর জবানবন্দি গ্রহণ করা হয় কত ধারায়, উত্তর হবে কত? 200 ধারা। তারপরে দেখেন যে
ফৌজদারি কার্যবিধির 4 ক ধারায় 1 উপধারায় ক অনুচ্ছেদ অনুসারে ফৌজদারি কার্যবিধিতে ব্যবহৃত ম্যাজিস্ট্রেট বলতে বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে ব্যাখ্যা করতে হবে। এটা আগের দিনই আমি আমাদের যে এডিশনাল পেজ আছে ওখানে বলছি যে যদি কোথাও শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে তাহলে কি ধরে নেওয়া হবে? বিচারিক ম্যাজিস্ট্রেট। অপরদিকে দেখেন, সহকারী দায়রা জজ যুগ্ম দায়রা জজ হিসেবে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের ফৌজদারি কার্যবিধিতে সহকারী দায়রা জজ শব্দটা ব্যবহৃত হতো, কিন্তু এখন সহকারী দায়রা জজকে কি নামে পরিচিত? যুগ্ম দায়রা জজ। গত দিনের ক্লাস টেস্টে আমি আপনাদের আর একটা প্রশ্ন দিছিলাম যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝায়। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতে ওই যে আপনার আহ, জেলা ম্যাজিস্ট্রেটও বোঝায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও বোঝায়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও বোঝায়। এই ব্যাখ্যাটাও দেওয়া আছে কত ধারায়? 4-এর কতে। এখন আর সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট শব্দটা ব্যবহৃত হয় না, কিন্তু যদি কোথাও সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে তাহলে এনাদের 3 জনের যে কোনো একজনেরই কি বলেন, মানে সবাইকেই বুঝাবে আর কি। প্রাথমিক তথ্য বিবরণীতে চলে আসি। দেখেন, প্রাথমিক তথ্য বিবরণী বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রথমেই বললাম যে ফৌজদারি মামলা যদি আদালতে করে সেটাকে বলে ফেয়ার মামলা, আর ফৌজদারি মামলা যদি থানায় করে এবং থানার ওই অপরাধটা যদি আমলযোগ্য অপরাধ হয় তাহলে যেটা রেকর্ড করবে সেটা হলো কি? এফআইআর। তো এফআইআর তাহলে আমরা জানলাম কোন ধরনের অপরাধ সংগঠিত হলে এফআইআর করা যায়? আমল যোগ্য। এখন বলিনি যে আপনি থানায় গিয়ে প্রথমে হলো আপনি এজাহার নিয়ে যান। এজাহার হলো আরবি শব্দ, এজাহারের অর্থ হলো দরখাস্ত। আর যে যে অপরাধ ঘটছে আপনি বরাবর অফিসার ইনচার্জ গোপালগঞ্জ সদর থানা বিষয়ে এজাহার দায়ের প্রসঙ্গে, তারপরে জনাব বিনীত নিবেদন এই যে আমি অমুক, এই নাম এই, অমুক 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 এই ঘটনা ঘটাইছে, তাই তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে কি হয়? মর্জি হয়। এই হলো এজাহার। এখন আপনি এজাহারে তো লেখার পরে এজাহারে শুধু আপনি স্বাক্ষর করবেন, মানে এজাহার যিনি করতেছেন তারে বলে সংবাদদাতা। তো এজাহারটা আপনি যদি আগে থেকে নিয়ে যান লিখিত হতে পারে, আর আপনি ধরেন আগে থেকে আপনি লিখে নিয়ে যাননি, তাহলে থানায় গিয়ে বললে আপনার বলা মতে তারা এটা লিখবে, টাইপ করবে, লিখবে, যা হোক। পরে আবার আপনারে ওইটা পড়ে শোনাবে, শোনানোর পরে ওই জায়গায় আপনার সিগনেচার নিবে। তাহলে এজাহারে সিগনেচার করে শুধু কে? সংবাদদাতা বা এজাহারকারী। পুলিশ কি এজাহারে সিগনেচার করে? করে না। তো আপনি যখন আপনি যখন এজাহারটা থানায় নিয়ে যাবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন থানার একটা ফর্ম আছে বিপি 27 ফর্ম, বিপি কত? 27 ফর্মে আপনার এজাহারের তথ্যাবলী যখন রেকর্ড করবে তখন ওই এজাহারটা হয়ে যাবে এফআইআর। মানে আপনি তো এজাহার নিছেন, কিন্তু আপনার এজাহারটা যখন থানায় কি হবে? রেকর্ড করে নিবে, তখন সেই এজাহারটা কি নামে পরিচিত হবে? এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর এ 2 জন স্বাক্ষর করে, ওই অফিসার ইনচার্জও করে, আর যিনি এজাহার করতে তিনিও করে। তাহলে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে এজাহারে স্বাক্ষর করে কয়জন? আর এজাহারে 2 জন, এজাহারে করে 1 জন, আর এফআইআর এ করে কয়জন? 2 জন। এই আব্দুল্লাহ সাহেব, আব্দুল সাহেব বলেন যে আপনার দৃষ্টিতে এজাহার আর এফআইআর কি এক জিনিস কিনা? বসে বলেন ভাই, দারুণ লাগবে না, বসে বলেন কি মানে পার্থক্য কি? এক্স্যাক্টলি। আর এজাহার করে হলো এজাহারকারী স্বাক্ষর করে, আর এজাহারটা যখন রেকর্ড হয়ে যায় তখন হয়ে যায় কি? এফআইআর। এবং এফআইআর এ পুলিশও স্বাক্ষর করে, ওই যে এজাহার করলো সেও স্বাক্ষর করে, সংবাদদাতা। কিন্তু এজাহারে স্বাক্ষর করে কয়জন? শুধুমাত্র 1 জন। কেউ যদি এই সিগনেচার ফর্মে সিগনেচার না করলে সিগনেচার করে না। আচ্ছা। এবং বলা চলে যে এজাহার এফআইআর করা যায় শুধুমাত্র বা এজাহার দায়ের করা যায় শুধুমাত্র কোন ধরনের অপরাধ সম্পর্কে? আমলযোগ্য। তো একটু পড়ি, দেখেন। এফআইআর এর পূর্ণাঙ্গ রূপ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রথমে বা প্রাথমিকভাবে কোনো অপরাধ সংগঠনের, এই সংগঠন বানানটা ভুল, আপনারা অনেকেই যখন লিখিত পরীক্ষায় যাবেন তখন সংগঠন, এই যে যে সংগঠনটা লিখেছে এই সংগঠন মানে হলো ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ একটা সংগঠন, রাজনৈতিক সংগঠন।
আর সংগঠন, ঘ হবে ট হবে, ওইটা হলো ঘটানো। ঠিক আছে, তো গ আর ঠ হবে না, হবে কি ঘ আর ট। আচ্ছা সুজন সাহেব আমাদের লিখছেন যে বর্তমানে এফআইআর এ 3 জন স্বাক্ষর করে, 3 জন স্বাক্ষর 10 জন করলেও আপনাদের পিআরবিতে কয়জনের কথা বলা আছে বলেন? 2 জন। এবং আপনি যেহেতু বললেনই, আমাদের ফৌজদারি কার্যবিধিতে বলা আছে স্বাক্ষর করবে 1 জন। 154 ধারায় করলে স্বাক্ষর করবে শুধু সংবাদদাতা, আর পিআরবিতে বলা আছে স্বাক্ষর করবে হচ্ছে পুলিশ। এই 2 জনে মিলে হয়ে হলো 2 জন। কিন্তু আপনি ফৌজদারির 154 ধারা যদি তন্ন তন্ন করেও খুঁজেন, ওই জায়গায় পুলিশ যে স্বাক্ষর করবে এই কথা ওখানে লেখা নাই। ওই জায়গায় লেখা আছে শুধু কার কথা? সংবাদদাতা স্বাক্ষর করবে। আর পুলিশ, দ্যাট মিনস ইনভেস্টিগেটিং অফিসার আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, এই 2 জনের যে কোনো 1 জন করবে, এটা বলা আছে কোথায়? পিআরবিতে। জি, তো আমরা আপাতত মনে রাখবো, কি বলেন, 2 জন। জি, তো সংগঠন বানান মনে থাকবে তো আপনাদের? জি, সংগঠন, ঘটনা, ঘটনার যেরকম সেটা। আচ্ছা, যে তথ্য পুলিশের নিকট দেওয়া হয় বা পুলিশ অন্য কোনো উৎস হতে পায়, সেই তথ্য যখন পুলিশ স্টেশনে রাখা প্রাথমিক তথ্য বিবরণীতে লিপিবদ্ধ করে, তখন তাকে এফআইআর বলে। ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করে। এটা আমরা সামনে বিস্তারিত পড়বো, জাস্ট এখন আপনাদের একটা ধারণা দেওয়া হয়েছে। এবং আপনি মনে রাখবেন যে আমাদের ফৌজদারি কার্যবিধির 4 ধারায় এফআইআর এর কোনো সংজ্ঞা কিন্তু দেয় নাই। এজাহারায় আসেন, এজাহার। এজাহারের পাশে একটু ব্র্যাকেট দিয়ে লেখেন আরবি শব্দ। এজাহারের পাশে কি লিখবেন? আরবি শব্দ। আমলযোগ্য অপরাধের, গোল দিয়েন, আমলযোগ্য অপরাধের সংবাদ আন্ডারলাইন করবেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট দিতে হয়। অপরাধটির, অপরাধের সংবাদটি মৌখিক বা লিখিত উভয় ধরনের, উভয় আকারেই কি দেওয়া যায়? মৌখিক অথবা কি বলেন? লিখিত। মৌখিক অথবা লিখিত। তারপরে দেখেন, সংবাদটি মৌখিক আকারে দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তা লিখে নেবেন। আর লিখিত এই সংবাদ বা মৌখিকভাবে প্রদত্ত লিখিত সংবাদ এজাহার বলে গণ্য হয়। সাধারণত এজাহারে যে তথ্য থাকে তার উপর ভিত্তি করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী লিপিবদ্ধ করে। তাহলে আপাতত আমরা জানলাম যে, এটা সামনেও বিস্তারিত করবো, এজাহারে সিগনেচার করে 1 জন আর এফআইআর এ করে কয়জন? 2 জন। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, সর্বশেষ পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত নিম্নের কোনটি নালিশের অন্তর্ভুক্ত নয়? নারাজি দরখাস্ত, মৌখিক অভিযোগ, লিখিত অভিযোগ, পুলিশ অফিসারের রিপোর্ট। কোনটা বলেন? পুলিশ অফিসারের রিপোর্ট। এখন অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন যে স্যার নারাজি দরখাস্ত কি? নারাজি দরখাস্ত আমরা সামনে বিস্তারিত করবো, আপাতত এতটুকু বলি যে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে ফরিয়াদি যদি বা রাষ্ট্রপক্ষ যদি সংক্ষুব্ধ হয়, তখন তারা নারাজি দরখাস্ত দেয়। আর নারাজি দরখাস্তটাকে বিবেচনা করা হয় নালিশি দরখাস্ত হিসেবেই। 2 নম্বর প্রশ্নটা দেখেন, 2021 সালের 14 বিজিএস পরীক্ষায় এসেছে যে উইদাউট এনি কোয়ালিফাইং ওয়ার্ড টু এ ম্যাজিস্ট্রেট শ্যাল বি কনস্টিটিউট অ্যাজ এ রেফারেন্স টু। মানে যদি কোনো কিছু ভিন্নরূপ না থাকে, ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝাবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন 3 নং প্রশ্নটা, কমপ্লেইন বলতে বোঝায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযোগ। এফআইআর এর পূর্ণরূপ কি? ফার্স্ট, ফার্স্ট কি? ইনফরমেশন রিপোর্ট। আমরা চলে আসি অনুসন্ধান, তদন্ত এবং বিচারিক কার্যক্রম। ওই আমি যে আপনাদের এডিশনাল পেজ দিছিলাম ওই জায়গায় বিস্তারিত পড়ছি, তারপরে একটু দেখি। দেখেন, অনুসন্ধান বা ইনকোয়ারি 4-1 ট। অনুসন্ধান অর্থ হলো ফৌজদারি কার্যবিধির অধীন ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত কোনো অনুসন্ধান। অর্থাৎ আদালত বা ম্যাজিস্ট্রেট বিচার ছাড়া আর যা যা করে সবকিছুরই কি বলে? অনুসন্ধান। অর্থাৎ চার্জ গঠনের আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেট বা আদালত যা যা করে সেটারই কি বলে? অনুসন্ধান। আর চার্জ গঠনের পরে ম্যাজিস্ট্রেট বা আদালত যেটা করে সেটার বলে হচ্ছে বিচার বা জুডিশিয়াল প্রসিডিং বা ট্রায়াল। তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ কি অনুসন্ধান করতে পারে? না। এখানে একটু স্টার দিয়ে লিখে রাখেন, যদিও আগেও লেখছেন
যে পিআরবি অনুসারে পুলিশ অনুসন্ধান করতে পারে। 613 বিধি নাকি? পিআরবির 613 বিধি অনুসারে পুলিশ অনুসন্ধান করতে পারে, কিন্তু ফৌজদারি কার্যবিধি অনুসারে কিন্তু পারে না। 613, পিআরবির 613 বিধি অনুসারে। স্বপন সাহেব সিগনেচার করছেন? ওনার একটু ধরে দেন তানভীর। হ্যাঁ, অনুসন্ধান। চার্জ গঠনের আগে আদালত যা যা করে, জামিন দেয়, রিমান্ড শুনানি করে, অন্যান্য যা যা আছে সবকিছুই কি অনুসন্ধান। যখন চার্জ গঠন হয়ে যাবে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে, ওই জিনিস তারাই বলে শুধু কি বিচার। সেটা তো বিচার শুরু হয়ে গেছে, তো চার্জ গঠন শুরু হয়ে গেছে, সেটা তো আপনার চার্জ গঠন হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ হয়েছে, ওই সময় আসামি আসে নাই, ওই সময় তো অলরেডি কি শুরু হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে। আপনি জাস্ট ভাগ করবেন যে চার্জ গঠনের আগে যা যা করে সেটা হলো কি অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে যা করে ওটা কি বিচার। না, বলেন বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, স্পেশাল যে ইএমটা হবে না, না, সেটাই। জি। এই বুঝছেন? আচ্ছা, তদন্ত দেখেন, তদন্ত, তদন্ত বা ইনভেস্টিগেশন 4-1 কত? ঠ। তো টতে আছে অনুসন্ধান, ঠতে আছে কি তদন্ত। তদন্ত অর্থ গোল দিবেন সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। আন্ডারলাইন করবেন, কোন পুলিশ অফিসার অথবা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি যিনি ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তার কর্তৃক পরিচালিত কোনো কার্যক্রম। তাহলে তদন্ত করে পুলিশ অথবা অন্য কোনো ব্যক্তি যাকে ক্ষমতা দিছে কে ম্যাজিস্ট্রেট। তাহলে আদালত বা ম্যাজিস্ট্রেট কখনো তদন্ত করতে পারে না। এবং তদন্ত করে, পরীক্ষায় প্রশ্ন আসে যে তদন্ত করে কিসের জন্য? সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। তদন্ত অর্থ হলো তদন্তকারী কর্মকর্তা যেমন পুলিশ কর্তৃক ঘটনাস্থল পরিদর্শন, ঘটনার সাথে পরিচিত ব্যক্তিদের জবানবন্দি গ্রহণ, ঘটনার সাথে সম্পর্কিত বিষয়বস্তু জব্দ করা, জব্দ তালিকা প্রস্তুত করা, তদন্ত প্রতিবেদন ইত্যাদি। আপনি আপাতত এখান থেকে মনে রাখবেন তদন্ত করে পুলিশ অথবা পুলিশ কর্তৃক ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। আর তদন্ত করা হয় কিসের স্বার্থে? সাক্ষ্য সংগ্রহের উদ্দেশ্যে। আর একটা জিনিস খেয়াল করেন, আমি যদিও বললাম যে তদন্ত মামলার যে কোনো সময় হতে পারে, এটা এটা চার্জ গঠনের আগেও হতে পারে, এটা কি চার্জ গঠনের পরেও হতে পারে। বিচারিক কার্যক্রম দেখেন, বিচারিক কার্যক্রম জুডিশিয়াল প্রসিডিং 4-1 ড এর পাশে আর একটা লিখে লেখেন ট্রায়াল, TRIAL, ট্রায়াল, TRIAL। তো বিচারিক কার্যক্রম অর্থ হলো সেই সকল কার্যক্রম যেখানে গোল দিবেন আইনগতভাবে বা গোল দিবেন শপথ পূর্বক কোনো সাক্ষ্য নেওয়া হয়। বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। আপনি চার্জ গঠনের আগে জামিন শুনানির সময় বাদী পক্ষ কাঠগড়ায় দাঁড়ায় থাকে, বাদী পক্ষের কথা শুনে, আবার মাঝে মাঝে আসামির কথাও শুনে, এটা সাক্ষ্য গ্রহণ না। কেন না? তাদেরকে কি ওই সময় শপথ বাক্য পাঠ করায় না। তো চার্জ গঠনের আগে যা যা করে সবকিছুই কি বলেন অনুসন্ধান, আর চার্জ গঠনের পরে যা যা করে সব হচ্ছে বিচার। আর বিচারের আর এক নাম কি ট্রায়াল। আর তদন্ত করে কারা? পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। তদন্ত যে কোনো সময় হতে পারে, একটা মামলার ইভেন সাক্ষ্য গ্রহণ চলতেছে এমন সময় তদন্ত হতে পারে। কিভাবে হতে পারে সামনে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, অনুসন্ধান করে আদালত বা ম্যাজিস্ট্রেট, 3টা স্টার দেন। অনুসন্ধান কি তাহলে পুলিশ করতে পারে ফৌজদারি কার্যবিধি অনুসারে? পারে না। তদন্ত করে পুলিশ অফিসার
অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি কি নন, ম্যাজিস্ট্রেট নন। বিচার কখনো অনুসন্ধান হিসেবে গণ্য হবে না। তাহলে আরিফ সাহেব, অনেকদিন আপনারা কোনো প্রশ্ন করি না, দুই চার কথা একটু ছেড়ে দেন। সেটা হলো, তাহলে অনুসন্ধান আর বিচার কি এক জিনিস কিনা? অনুসন্ধান আর বিচার, হুম। স্যার আচ্ছা, আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসের 4 নং প্রশ্নটা দেখেন যে ফৌজদারি আইনে অন্য কিছু বলা না থাকলে ম্যাজিস্ট্রেট বলতে কি বোঝাবে? বিচারিক ম্যাজিস্ট্রেট। 3টা স্টার দেন, গুরুত্বপূর্ণ। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, ফৌজদারি আইনে অন্য কিছু বলা না থাকলে সহকারী দায়রা জজ বলতে কি বোঝাবে? যুগ্ম দায়রা জজ। আচ্ছা, আপনাদের করণীয় হচ্ছে যে আমাদের ক্লাস টেস্টে বা মডেল টেস্টে যদি কোনো নতুন প্রশ্ন আসে, যে জিনিসটা আমরা ক্লাস টেস্টে ধরেন ধরেন ক্লাসে আমরা পড়াই নেই, তাহলে এই নতুন তথ্যটা আমাদের বইয়ের সংশ্লিষ্ট অধ্যায়ের সাথে সাথে কি বলেন, নোট করে ফেলা। ওই প্রশ্নে থাকলেও বইতে লিখলেন না, আপনাদের প্রস্তুতির মূল ভিত্তি হবে আইন পাঠ। আমি আবারও বলি, আমি যে প্রশ্নগুলো দেই এই প্রশ্নগুলো কেউ না বুঝে মুখস্থ করা যাবে না। এই প্রশ্নগুলো হলো আপনার বুঝতে হবে যে কেন এটা হলো, কেন এটা হলো না। এখন আপনি ভাবতে পারেন যে আমার প্রশ্ন কোনোদিন পরীক্ষা আসবে না। এখন আপনি বলতে পারেন তাই কি পরীক্ষা নেন যে প্রশ্ন আসবে না, তো পরীক্ষা নিচ্ছেন কেন? আমরা যা পরীক্ষায় প্রশ্ন দেই না, পরীক্ষায় দেই তার চেয়ে সহজ প্রশ্ন হচ্ছে কি পরীক্ষায় আসবে। কিন্তু এই জন্য আপনারা ওই অনেকের কাছে পুরাতন প্রশ্ন আছে, মাঝে মাঝে পুরাতন প্রশ্ন রিপিট হয়, বা দুই একটা আপনারা ওই মুখস্থ করে আসেন। এটা কিন্তু নিজের পায়ে নিজে কি কি মারা, কোরআন মারা। আপনার প্রস্তুতির একমাত্র ভিত্তি কি? আইন পাঠ। এবং পরীক্ষার প্রশ্নে যদি নতুন কোনো টপিক আসে, তাহলে সেটার সাথে সাথে সংশ্লিষ্ট অধ্যায় আপনি কি করে নেবেন, টুকে নেবেন। কারণ পরীক্ষার সময় তো আপনি এই প্রশ্ন নিয়ে যাইতে পারবেন না, পরীক্ষার সময় আপনার থাকবে কি, বই। বই। জি, আচ্ছা দেখেন তাহলে এই 9 নং প্রশ্নটা একটু দেখেন যে ফৌজদারি মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় ড্যাশ হতে। বিচারিক কার্যক্রম কখন হয়? চার্জ গঠনের সময়। বলেন তো, বিভিন্ন সিনেমায় আদালতের যে সিন গুলা দেখায় এটা কি অনুসন্ধান নাকি বিচার বলেন তো? আদালতের সিন গুলা অ্যাকচুয়ালি ওই জেরা দেখায় আর জবানবন্দি দেখায়, আর জেরাটা করে কখন? বিচার। বিচার শুরু হইলে। তো আমরা অপরাধের শ্রেণী আসি, দেখেন অপরাধের শ্রেণী, ক্লাসিফিকেশন অফ অফেন্সেস। একজন লিখছে যে স্যার আমার তিন পার্ট বই নাই, প্রিলি মাস্টার আছে, বা বই না থাকলে সমস্যা নাই, আমরা যা পড়াই ওই বইতেও তো তাই আছে, নতুন কিছু পাইলে লিখে রাখবেন এই তো। তো ফৌজদারি কার্যবিধিতে অপরাধকে নিম্নলিখিত ভাবে বর্ণনা করা হয়েছে: আমলযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধ। প্রথমত একটু বলে রাখি, আমাদের ফৌজদারি কার্যবিধিতে কোন জায়গায় কিন্তু ভাই অপরাধ কয় প্রকার এটা কিন্তু বলা হয় নাই। তো যদি কেউ বলেন যে অপরাধ 2 প্রকার 4 প্রকার, এটা সঠিক না। এটা হলো আমরা আমাদের বোঝার সুবিধার্থে ভাগ করতেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। যেরকম প্রথমত ভাগ করা যায় আমলযোগ্য অপরাধ, আমল অযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ কাকে বলে? বিনা পরোয়ানায় গ্রেফতার করা গেলে সেটা হলো আমলযোগ্য অপরাধ, আর পরোয়ানা ছাড়া গ্রেফতার করা না গেলে সেটা হলো কি, আমল অযোগ্য অপরাধ। এবং আমলযোগ্য আমল অযোগ্য অপরাধ সম্পর্কে বলছে দ্বিতীয় তফসিলে কত কলাম? তৃতীয় কলাম। তারপরে দেখেন সমন মামলা, ওয়ারেন্ট মামলা। আপনি কোর্টে মামলা করলে যে ক্ষেত্রে আগে সমন দেয় সেটারে বলবে কি, সমন মামলা। যে ক্ষেত্রে আগে ওয়ারেন্ট দেয় সেটারে বলে ওয়ারেন্ট মামলা। তাহলে সমন মামলা, ওয়ারেন্ট মামলা সম্পর্কে বলা আছে দ্বিতীয় তফসিলের 4র্থ কলাম। কত কলাম? 4র্থ। জামিনযোগ্য অপরাধ, জামিন অযোগ্য অপরাধ। যে অপরাধে জামিন যোগ্য সেটার বলে জামিনযোগ্য অপরাধ, আর যেটা জামিন দিতেও পারে নাও পারে সেটা কি, জামিন অযোগ্য অপরাধ। সলিমুল্লাহ, জামিনযোগ্য জামিন অযোগ্য অপরাধ কত তফসিলে আছে? হ্যাঁ, কত তফসিলে? 5 আঙ্গুল দেওয়া না দ্বিতীয় স্যার। তফসিলের 5ম কলাম। দ্বিতীয় তফসিলের কত? 5ম কলাম।
হাতের দিকে খেয়াল রাখো, বাস দেখ। আচ্ছা, তারপরে দেখেন আপোষযোগ্য অপরাধ, আপোষ অযোগ্য অপরাধ। যে সকল অপরাধ কোর্টে সরাসরি আপোষ করা যায় সেটার বলে আপোষযোগ্য অপরাধ, আর আপোষ অযোগ্য অপরাধ হচ্ছে যে সকল অপরাধ আপোষ করা যায় না। এখন আপনি বলতে পারেন যে স্যার সব মামলাই তো আপোষ হয়, ধর্ষণের মামলা, খুনের মামলা, এগুলোও তো আপোষ হয়ে যায়, ওগুলা টেকনিক্যালি হয়, যে সাক্ষী আপোষ কোর্টের বাইরে হয়ে যায়, সাক্ষী এসে বলে যে আমি কিছু দেখি নাই। কিন্তু যদি আপোষযোগ্য হতো ধারাটা, তাহলে আর সাক্ষীর এই অভিনয়টুকু করা লাগতো না, সরাসরি কি করে যেত, আপোষ করা যেত। যে ধরেন আপনার প্রথম প্রথম মানে প্রথম যে জবানবন্দি সাক্ষী দিল, যে আমি ওই লোকটা ফোন করছে বা এই সাথে জড়িত, পরবর্তীতে ওই সেম লোকই সেম উল্টা কথা বলতে জন্য আমি দেখি না, এইটার পরবর্তীতে যখন ডিসমিস হয়ে যায় আদালত কি ওই সাক্ষীরা কি মানে আবার চেষ্টা করে কি মিথ্যা কিসের জন্য সাক্ষ্য আপনি দাও? সব সময় বুঝলেন কিভাবে যে হয়ে গেছে? আপোষ তো সাক্ষী হওয়ার আগেও হতে পারে। না না, বললাম যে ধরেন ট্রায়াল স্টেজে এসে যদি একটা সাক্ষী দিল, পরবর্তীতে এসে যদি ওই সাক্ষী পরবর্তীতে হাজির না হয় বা মিথ্যা সাক্ষী দেয় বা বললো যে মানে এরকম কোনো ভিত্তি নাই, তো ওই যে প্রথমত একবার সাক্ষী দেয়, তাই না? না, আপনি যে কথা বলতেছেন আমি বলতেছি যে ওই পর্যায়ের আগেও তো আপোষ হতে পারে। আপোষ হইতে হলে ওই পর্যায়ে যাওয়া লাগবে কেন? হচ্ছে আপু তাদের ঘুমান লাগবে, টেকনিক্যালি কথা বলতে। টেকনিক্যালি তো আপনার সাক্ষী তো দেওয়ার, সে তো সাক্ষী টোটালি দেয়ই নাই, আইসে বলতেছে যে আমি কিছু দেখি নাই। ওইটা করা যায় না, যেমন আজকে চিফ স্যারের কোর্টে হ্যাঁ, একটা মামলায় স্যার সিনিয়র যে আইনজীবী তিনি হচ্ছে 6-7 জন সাক্ষীর মধ্যে 3 জন দিয়ে আসছে, মানে উভয় পক্ষের ভিতরে মামলা আপোষ মীমাংসা হয়ে গেছে, মানে আপোষের সাক্ষী দিয়ে যে আর মামলা কি শেষ হবে। কিন্তু এক পক্ষ করছে কি স্যার, তারা আপোষে রাজি হয়ে তারিখের দিন আপোষের সাক্ষী দিছে, অপর পক্ষ আগে মামলার তারিখের দিন আবার আপোষের সাক্ষী দেয় না। এই এমনি ঝামেলা বেঁধে গেছে। আজকে চিফ স্যারের কোর্টে সিনিয়র বলতে স্যার আপোষের সাক্ষী আমরা 3 জন দিছিলাম, দয়া করে সাক্ষী রিকলের আবেদনটা মঞ্জুর করতে নোট দিয়ে। চিফ স্যার বলছে কেন? স্যার আমরা তো আপোষের সাক্ষী দিচ্ছি, কিন্তু পক্ষ তো আমাদের সাথে বিটামি করছে, বলছে যে আপনি কি সাক্ষী দেবেন, সাক্ষী রিকল করে আনি। তাই স্যার আমরা বলবো যে ওই সমস্ত ঘটনা ঠিক না, আমাকে মারছে কো পাইছে পায় না, তাহলে আবার মারামারি করে আসবে। সুতরাং একবার দিলে আর দিয়ে সেটাই। আচ্ছা, উনি যে কথা বলতেছে ধরেন আপোষ অযোগ্যর ক্ষেত্রে টেকনিক্যালি আপোষ করা যায়, বাট সেটাও তো বললাম যে যখন সাক্ষী প্রথমেই সাক্ষ্য দিতে আসছে, জবানবন্দি দিতে আসছে, সে বলবে কি আমি কিছু দেখি নাই, কিছু জানি না। কিন্তু একবার সে সাক্ষ্য দিয়ে ফেলছে, পরবর্তীতে তারা রিকল করতে গেলে তো তাহলে আগের সাক্ষী আবার কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। দেখেন, তারপরে আদালতে পাওয়া। আচ্ছা, ওটা আলাদা কথা। তাহলে এই যে যে যদি কোথাও কেউ বলে যে অপরাধ কয় প্রকার, অপরাধের কিন্তু অ্যাকচুয়ালি কোনো শ্রেণী বিভাগ আমাদের দণ্ডবিধিতেও বলে নাই, আবার ফৌজদারি কার্যবিধিতেও বলে নাই। তাহলে এইগুলো আমরা এমনি আমলযোগ্যতার উপর ভিত্তি করে ভাগ করতেছি, আপোষযোগ্যতার উপর ভিত্তি করে ভাগ করতেছি, তারপরে জামিনযোগ্যতার উপর ভিত্তি করে ভাগ করতেছি। আচ্ছা, সেটা আমরা সামনে যেয়ে পড়বো, ধৈর্য ধারণ করেন। আপোষযোগ্যর আদালতের কখনো অনুমতি লাগবে, কখনো অনুমতি লাগবে না, সেটা আছে 345 ধারায়। তো ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকতে হবে, গা কামড়ায় থাকেন, আসেন। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা একটু চলে আসি যে কোন অপরাধটি কোন শ্রেণীভুক্ত, সেটা ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল অনুসারে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। তো এই অংশটুকু আর আমি পড়তে চাচ্ছি না, অলরেডি আমরা জানি যে যদি বলা থাকে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে কি আমলযোগ্য। যদি বলে মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বা শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে সেটা কি আমলযোগ্য। সো এটা যেহেতু একবার পড়ছি, এটা আর বিস্তারিত পড়লাম না, জামিন অযোগ্য জামিন অযোগ্য পড়লাম না। বিগত বছরের প্রশ্নে আসেন। নিম্নের কোনটি কগনিজেবল অপরাধ? দাঙ্গা হাঙ্গামা, ভয় দেখানো, স্বেচ্ছায় আঘাত করা, স্বামী কর্তৃক যৌতুক দাবি। তো এইগুলার মধ্যে আপনি যদি দ্বিতীয় তফসিলের ওই তৃতীয় কলাম দেখেন, তাহলে দাঙ্গা হাঙ্গামায় কি বলেন, কগনিজেবল অপরাধ আর কি, অফেন্স। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। সেলফ প্র্যাকটিসে মোটামুটি যা আছে এগুলা পারবেন। সরাসরি আসি পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর সংক্ষেপে যাকে কি বলে, পিপি। তো সরকার পক্ষে দায়রা আদালতে মামলা পরিচালনা করে, আন্ডারলাইন করেন, সরকারি অভিযোক্তা।
এটা একটা ভালো বাংলা। পিপির বাংলা কি? সরকারি অভিযোক্তা বা পাবলিক প্রসিকিউটর। কোর্টে যায় যদি খুঁজেন যে আমাদের কোর্টের সরকারি অভিযোক্তাকে, এটা পিপি সবাই চিনে, কিন্তু সরকারি অভিযোক্তা বললে বোঝা কষ্টকর। তো সরকার পক্ষে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা পরিচালনা করে একজন পুলিশ পরিদর্শক, যাকে কোর্ট ইন্সপেক্টর বলা হয়। তাহলে এখানে দুইটা জিনিস দেখেন, সরকার পক্ষে দায়রা আদালতে যে মামলা পরিচালনা করে তাকে কি বলে? পিপি। আর সরকার পক্ষে ম্যাজিস্ট্রেট আদালতে যিনি মামলা পরিচালনা করে তাকে কি বলে? কোর্ট ইন্সপেক্টর বা পুলিশ পরিদর্শক। দেখি গণেশ সাহেব বলেন যে দায়রা আদালত কত প্রকার, মানে দায়রা আদালতে কয় শ্রেণীর কোর্ট থাকে বা বিচারক থাকে, কি বলেন? কি কি? দায়রা জজ, দায়রা আদালত, দায়রা থেকে অতিরিক্ত দায়রা আদালত আর যুগ্ম দায়রা। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আর কে? যুগ্ম দায়রা জজ। ধন্যবাদ। এখন আমরা একটু চলে আসি পাবলিক প্রসিকিউটর এর সংজ্ঞায়। পাবলিক প্রসিকিউটর সম্পর্কে বলছে 4-এর 1-এর দন্তন্য। পাবলিক প্রসিকিউটর অর্থ হলো ফৌজদারি কার্যবিধির গোল দিবেন 492 ধারার অধীন নিয়োগকৃত কোনো ব্যক্তি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয় কত ধারায়? 492 ধারায়। পাবলিক প্রসিকিউটরের নির্দেশনায় কাজ করছে এমন কোন ব্যক্তি, তাহলে যদি কোনো ব্যক্তি পাবলিক প্রসিকিউটরের নির্দেশনায় কাজ করে তাকেও কি বলা হয়? পাবলিক প্রসিকিউটর। তো আমরা একটু চলে আসি 492 ধারাটা একটু চলে আসি। দেখেন যে ফৌজদারি কার্যবিধির 492 ধারায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে, প্রথমে যেটা দেখেন, সরকার, বা পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে বা কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ না দেওয়া হলে সেই ক্ষেত্রে গোল দিবেন জেলা ম্যাজিস্ট্রেট। পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয়, আন্ডারলাইন করেন, এমন কোন ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারে। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে যে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় কত ধারায়? 492 ধারায়। কে নিয়োগ দিতে পারে? অথবা কে? জেলা ম্যাজিস্ট্রেট। নর্মালি নিয়োগ দিবে সরকার। তবে যদি সরকার কখন ধরেন নিয়োগ দেয় নাই বা পাবলিক প্রসিকিউটর ছিল অসুস্থ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে নিয়োগ দিবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। ধরেন আমাদের বর্তমান যে পিপি স্যার আছেন উনি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে ওনার দায়িত্ব পালনের জন্য যদি জেলা ম্যাজিস্ট্রেট কাউরে নিয়োগ দেওয়া হয় তারেও কি বলা হবে? পিপি বলা হবে বা পাবলিক প্রসিকিউটর বলা হবে। স্যার, এই যে পুলিশ কর্মকর্তা বোঝাচ্ছে, এই যে জি পুলিশ কর্মকর্তা। না, পুলিশ কর্মকর্তা যে কোনো ব্যক্তি হতে পারে, এই জায়গায় এসপি বলতে বোঝাচ্ছে বিষয়টা তেমন না। দেখেন ধারা 493টা একটু লেখেন। ধারা 493 লেখেন, পিপি কোনো প্রকার, যারা অনলাইনে আছেন স্ক্রিন দেখে একটু লেখেন, পিপি কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া, পিপি কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা, দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে, যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন, যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। আবার বলি, দেখেন, পিপি কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া দায়িত্বপ্রাপ্ত যে কোনো মামলা যে কোনো আদালতে পরিচালনা করতে পারবেন। তারই অন্যান্য উকিল তার অধীনে কাজ করবে, অন্যান্য উকিল তার অধীনে কাজ করবে।
তো 493 ধারাটা আমার মনে রাখতে হবে যে পিপি যে সকল মামলার দায়িত্বপ্রাপ্ত, কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া উনি যে কোনো আদালতে গিয়ে কথা বলার অধিকার ওনার আছে। বুঝতে পারছেন? দায়িত্বপ্রাপ্ত কিন্তু ধরেন ওই যে আহ, ওকালতনামা, ওকালতনামায় উনি সিগনেচার না করলেও সরকার পক্ষে যে কোনো মামলা উনি কি করতে পারবেন, কথা বলতে পারবেন যে কোনো আদালতে গিয়ে। এবং যদি কোনো অন্য আইনজীবী নিয়োগ থাকে ওই রাষ্ট্রপক্ষে, সে কাজ করবেন কার আন্ডারে? পিপির আন্ডারে। এই কথাটাই বলা হয়েছে কত ধারায়? 493 ধারায়। তো পরীক্ষায় আসতে পারবে যে পিপির কোনো মামলার শুনানি করতে কি লিখিত কর্তৃত্ব প্রাপ্ত হওয়া লাগবে কিনা। যদি সেটা রাষ্ট্রপক্ষ হয় তাহলে তার লিখিত কর্তৃত্ব ছাড়াই সে শুনানি করতে পারবে। এটাই কত ধারা? 493 ধারা। তো আমাদের আজান দিছে, নামাজের বিরতি। আপনারা যারা আছেন টি ব্রেক, চাটা খান। ইনশাল্লাহ 10-12 মিনিট পরে আবার শুরু হবে এবং ক্লাস শেষে আজকে ক্লাস টেস্ট আছে। জি, তাহলে আমরা বিরতির আগে 492 ধারায় পেলাম পিপি নিয়োগ দেয়। কে নিয়োগ দেয়? সরকার অথবা জেলা ম্যাজিস্ট্রেট। নরমালি নিয়োগ দিবে সরকার, আর জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ সরকার। দেয়, জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় যদি ব্যক্তি অসুস্থ থাকে অথবা নিয়োগ না দেওয়া হয়। এবং 493 ধারায় বললো যে পিপি কোনো প্রকার লিখিত কর্তৃত্ব ছাড়া যে কোনো মামলা যা সে দায়িত্বপ্রাপ্ত। এখন একজন প্রশ্ন করেছেন যে লিখিত কর্তৃত্ব কি? লিখিত কর্তৃত্ব ধরেন ওকালতনামা। আপনারা যারা কোর্টে যান জানেন যে ওকালতনামা হচ্ছে আপনি যে একজনের পক্ষে একজন উকিল যে রেখেছেন বা আপনার পক্ষে যে সে উকালতি করতেছে, এটার একটা চুক্তিপত্র, এটারে বলে কি? ওকালতনামা। তো পিপির ওকালতনামা না থাকলেও তিনি যে কোনো মামলা যে কোনো কোর্টে শুনানি করতে পারবেন, অবশ্যই সেটা সরকার পক্ষে। আচ্ছা, এখন দায়িত্বপ্রাপ্ত বুঝলেন না? দায়রা আদালতে সকল মামলা রাষ্ট্রপক্ষে দায়িত্বপ্রাপ্ত পিপি। আচ্ছা দেখেন, তাহলে আমরা চলে আসি 494 ধারায়। পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করলে তার ফলাফল। ফৌজদারি কার্যবিধি 494 ধারায় পাবলিক প্রসিকিউটর আন্ডারলাইন করবেন আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার পূর্বে মামলা প্রত্যাহার করতে পারে। তো মামলা প্রত্যাহার হচ্ছে যে যে মামলাটা চলমান আছে সেই মামলাটা প্রত্যাহার করে ফেলা, মানে ওই মামলার যাতে আর বিচার কি না হয়। তো পাবলিক প্রসিকিউটর গোল দেন অভিযোগ গঠনের আগে। অভিযোগ গঠনের আগে মানে হলো চার্জ গঠনের আগে। অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে গোল দিবেন, অব্যাহতি দিতে পারে, ডিসচার্জ দিতে পারে। চার্জ গঠনের আগে পিপি যদি মামলা প্রত্যাহার করে আসামি পাবে কি? অব্যাহতি। অন্যদিকে অভিযোগ গঠনের পরে গোল দেন, অভিযোগ গঠনের কি পরে মামলা প্রত্যাহার করলে আদালত আসামিকে খালাস বা অ্যাকুইটাল দিতে পারে। তো এই দুইটা জিনিস আমার মনে রাখতে হবে যে পিপি মামলা প্রত্যাহার করে কত ধারায়? 494 ধারায়। যদি চার্জ গঠনের আগে প্রত্যাহার করে আসামি কি পাবে? অব্যাহতি। আর চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে আসামি পাবে খালাস। জেনে রাখা ভালো। দেখেন, ফৌজদারি কার্যবিধির 492 ধারার অধীন সরকার বা ক্ষেত্র মতে জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়ে থাকে। যদি পরীক্ষায় আসে যে নরমালি নিয়োগ দেয় কে, ধরেন এক অপশনে ধরেন প্রশ্নটা এইভাবে হলো যে কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে, কতে সরকার, খতে জেলা ম্যাজিস্ট্রেট, গতে রাষ্ট্রপতি, গতে প্রধানমন্ত্রী, কি দেখাবেন? মানে সরকার। তবে সরকার। জি। ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করেন 265 ক ধারা অনুযায়ী দায়রা জজ কোর্টে প্রত্যেক মামলা পাবলিক প্রসিকিউটর দ্বারা পরিচালিত হতে পারে। ফৌজদারি কার্যবিধির যে 265 ক, এটা আমরা সামনে বিস্তারিত বলবো। 265 ক থেকে ঠ পর্যন্ত কোনো ছাড় নাই, সবই পড়বো। আপাতত 265 কতে বলা হয়েছে যে দায়রা আদালতের প্রতিটি মামলা রাষ্ট্রপক্ষে পরিচালিত হবে কে কর্তৃক? পিপি কর্তৃক। তো যে প্রশ্নটা করলেন যে পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দিতে পারে সরকার, তারপর হচ্ছে রাষ্ট্রপতি করলেন, আরেকটা হচ্ছে যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী আর জেলা ম্যাজিস্ট্রেট। সরি, প্রধানমন্ত্রীটা বাদে আমি এখানে নিচে অপশন দিলাম হচ্ছে ক বা খ, মানে জেলা ম্যাজিস্ট্রেট এবং হচ্ছে সরকার। সেক্ষেত্রে ক ও খ। ওই ক্ষেত্রে কিন্তু আমি না একটু বলি, ওই ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ভাবে কিন্তু বলা নাই যে যে যদি সরকার নিয়োগ না দেয় সেক্ষেত্রে, এটা কিন্তু বলা নাই। তো সেই ক্ষেত্রে কি আমরা ওই দুটাই অ্যানসার করব? হ্যাঁ, দুইটাই। জি। আচ্ছা, তো এখন দেখেন ধারা 495টা একটু লেখেন, গুরুত্বপূর্ণ।
ধারা 495 দিয়ে লেখেন অপরাধ তদন্তকারী অপরাধ তদন্তকারী হ্যাঁ ধারা 495 দিয়ে লেখেন অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। আবার বলি, অপরাধ তদন্তকারী পুলিশ অফিসারকে সরকার পক্ষে মামলা পরিচালনা করতে দেওয়া হবে না। এটার অর্থ একটু বুঝেন। আমরা যখন পিপি পড়া শুরু করলাম আমরা জানি যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করে হচ্ছে পিপি, আর ম্যাজিস্ট্রেট আদালতে কে করে? সিএসআই সিএসআই করে। ইন্সপেক্টর নাকি? কোর্ট ইন্সপেক্টর। জি। তো জিপি বলছেন যেন কে? আচ্ছা, কোর্ট ইন্সপেক্টর। তা এখন আবার এর আগে আবার আমরা একটু আগে এটাও জানলাম যে যদি কোনো কারণে ধরেন পিপি অসুস্থ বা পিপি নিয়োগ দেওয়া হয়নি, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তাকে পিপি হিসেবে কি নিয়োগ দিতে পারে। করলাম না? জি। এখন ধরেন যে আমরা জানি একটা মামলা যখন থানায় হয় তখন ওই মামলাটা একজন তদন্ত করে, তাকে বলে তদন্তকারী কর্মকর্তা বা ইনভেস্টিগেটিং অফিসার, নট গেশন, ইনভেস্টিগেটিং অফিসার, ইনভেস্টিগেটিং অফিসার। জি। তো ইনভেস্টিগেটিং অফিসার যিনি তদন্ত করলেন, পরবর্তীতে যদি তাকে পিপি করা হয়, পিপি করতেই পারে, জেলা ম্যাজিস্ট্রেট তার পিপি করতে পারে না, বা সে ওই জিআরও অফিসে বদলি হয়ে আসছে, তারে কোর্ট ইন্সপেক্টর বানানো হলো, তাহলে যে অপরাধের তদন্ত সে তদন্তকারী কর্মকর্তা ছিলেন এরকম কোন মামলা সে রাষ্ট্রপক্ষে কি পরিচালনা করবেন। এটাই বলা আছে আমাদের ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 495 ধারায়। বুঝতে পারছেন? তো এই সেম একটা বিধান আছে আমাদের, এটা লেখার প্রয়োজন নাই, সামনে আমরা লিখবো। সেটা হলো আমরা যখন সামনে একেবারে ফৌজদারি কার্যবিধির শেষ পর্যায়ে যাব, ওখানে বলা আছে 556 ধারায় যে বিচারকের যদি ব্যক্তিগত স্বার্থ থাকে তাহলে তিনি এই মামলা পরিচালনা থেকে কি থাকবেন? বিরত থাকবেন। ধরেন আমরা বাংলা সিনেমায় যা দেখি, বাস্তবে অনেক ক্ষেত্রেই তার প্রয়োগ নাই। দেখেন যে বাচ্চা সন্তান হচ্ছে আসামি, ওয়াইফ হচ্ছে লয়ার, আর স্বামী হচ্ছে কি বিচারক। তাহলে নরমালি বিচারকের যদি কোনো স্বার্থ থাকে তাহলে তিনি সেটা ওই মামলা পরিচালনা করা থেকে কি থাকবেন? বিরত থাকবেন। এটাই বলা আছে আমাদের ফৌজদারি কার্যবিধির 556 ধারায়। তো তারপরেও কিছু ক্ষেত্রে পরিচালনা করতে পারেন, এটা আমরা সামনে যখন ওই ধারা পড়বো বিস্তারিত জানবো। তো আপাতত 495 ধারা তানভীর বুঝতেন কিনা? বুঝতে পারছেন যে যদি কোনো তদন্তকারী কর্মকর্তা কোনো অপরাধের তদন্ত করে থাকেন তিনি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা থেকে কি থাকবেন? বিরত থাকবেন। এটাই বলা হয়েছে কত ধারায়? তাইলে আপনারা অনেকে মনে করেন যে যদি লিখিত পরীক্ষায় পিপি নিয়ে একটা টিকা আসলো, তাহলে আপনার প্রিলিমিনারি প্রস্তুতি যত ভালো হয় লিখিত পরীক্ষার প্রস্তুতি তত সহজ হয়। কিভাবে? এই টিকা আপনি যে 492 থেকে 495 পর্যন্ত আপনি জানেন, তাহলে আগে আনুষঙ্গিক কিছু কথা লিখলেন যে পিপি হলেন সরকারি অভিযোক্তা, পিপি দায়রা আদালতে রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করেন, তারপরে পিপির নিয়োগ দেওয়া হয়, পিপির সংজ্ঞা দেওয়া হয়েছে 4 ধারায়। এরপরে আপনি 492 থেকে 95 পর্যন্ত আপনি যা জানেন শুধু ধারাটা ঠিক রেখে লিখে দিলেন, বললেন যে 492 ধারায় পিপি নিয়োগ দিতে পারে কে? সরকার। এবং যদি কোনো ক্ষেত্রে সরকার নিয়োগ না দেয় সেক্ষেত্রে নিয়োগ দেবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। তারপরে 493 ব্যাখ্যা দিলেন যে লিখিত কর্তৃত্ব ছাড়াই যে কোনো আদালতে পিপি তার বক্তব্য রাখতে পারেন। কত? 493। এছাড়া 494 ধারার পিপির মামলা প্রত্যাহারের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। চার্জ গঠনের আগে যদি প্রত্যাহার করে আসামি পাবে কি? অব্যাহতি। চার্জ গঠনের পরে করলে আসামি পাবে হচ্ছে খালাস। এবং সবশেষে 495 ধারায় বলা হয়েছে
যে যদি কোনো পুলিশ কর্মকর্তা কোনো অপরাধের তদন্ত করে থাকে তাহলে পরবর্তীতে তিনি ওই রাষ্ট্রপক্ষই মামলা পরিচালনা করবেন। এই তো। তো আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন 2023 সালে একটা প্রশ্ন এসেছে, খুব কঠিন প্রশ্ন, জীবনেও আমরা পড়াই নাই নাকি বিথিকা। দেখেন, অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে মামলা প্রত্যাহার করলে আসামিকে ড্যাশ দিতে হবে, কি? আর আগে করলে কি হবে? আচ্ছা। 2 নম্বর দেখেন, কে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে পারে? কে? সরকার। জি, কত ধারায়? 492 ধারায়। জি। তো সেলফ প্র্যাকটিসের 5 নং প্রশ্নটা একটু দেখেন। 5 নং, যে ক্ষেত্রে কোনো পাবলিক প্রসিকিউটর নেই বা কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে কে বলেন? জেলা ম্যাজিস্ট্রেট। তারপরে এখানে মোটামুটি যা আছে পারবেন। আমরা সরাসরি চলে আসি 54 ধারায়, বিনা পরোয়ানায় গ্রেফতার, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। তার আগে গ্রেফতার কিভাবে করে এটা কিন্তু আমি আপনাদের যে এডিশনাল পেজ দিছি সেখানে কিন্তু আপনারা জানেন। গ্রেফতার করে স্পর্শ অথবা কি আটকের মাধ্যমে, আর যদি বাধা দেয় তাহলে প্রয়োজনীয় যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে। হাত করা পরানো কি বাধ্যতামূলক? না, অবশ্যই। কে চাইলেন? 18 আপনি পান নাই হৃদয় সাহেব? আচ্ছা দিবানি, ওটা তো আর এখন পড়তেছি না, যাওয়ার আগে নিয়ে যান। হ্যাঁ বলেন। আর দিনেশ একটা প্রশ্ন করবে, আপনার তো মন চাচ্ছে যে তার মাইক্রোফোন লাগাই দেই আপনার, যাতে প্রশ্ন শোনা যায়। দাঁড়ান দাঁড়ান, একটু একটু ধৈর্য ধারণ করেন। না, বসু বসু। পড়া শুরু করি। দেখেন, বিনা পরোয়ানায় গ্রেফতার, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। শুনেন, বিনা পরোয়ানায় যে গ্রেফতার, এটা আমরা নরমালি জানি যে পরোয়ানা ছাড়া যদি গ্রেফতার করতে পারে সেই অপরাধটারে কি বলে? আমলযোগ্য অপরাধ। আর পরোয়ানা সহ গ্রেফতার করে সেটা হলো আমল অযোগ্য। আচ্ছা, তো এখন আমাদের ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেটকে সাধারণ ব্যক্তি মানে আমাদের প্লাস পুলিশদের বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা আছে। পুলিশের যেরকম আছে, সাধারণ ব্যক্তিরও আছে, আবার কি ম্যাজিস্ট্রেটেরও আছে। তো এখন আমরা যেটা দেখবো, প্রথমত দেখবো যে পুলিশ কর্মকর্তা কখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, তারপরে দেখবো সাধারণ ব্যক্তি কখন বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, তারপরে দেখবো ম্যাজিস্ট্রেট কিভাবে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তো প্রথমে দেখেন, যে সকল ক্ষেত্রে গোল দিবেন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত এবং পরোয়ানা ব্যতীত কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, সেই সকল ক্ষেত্র সমূহ 54 ধারায় উল্লেখ করা হয়েছে। যে যে সকল ক্ষেত্রে গোল দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভবঘুরে অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে এবং গ্রেফতারের ব্যবস্থা করতে পারে, সেই সকল ক্ষেত্র সমূহ 55 ধারায় উল্লেখ করা হয়েছে। তো এখানে একটা জিনিস দেখেন, 54 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে পুলিশ কর্মকর্তা। পুলিশ কর্মকর্তা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হতেও পারে অথবা অন্য কোনো ব্যক্তিও হতে পারে। কিন্তু 55 ধারায় বিনা পরোয়ানায় অভাবগত দস্যু ভবঘুরে অভ্যাসগত দস্যু ভবঘুরে এদেরকে গ্রেফতার করতে পারে, বাট কে? শুধু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সামনে বিস্তারিত আরো দেখবো। এছাড়া গোল দিবেন আমল অযোগ্য নন কগনিজেবল অপরাধে অভিযুক্ত এবং নাম ও বাসস্থানের ঠিকানা জানাতে অস্বীকার করেছে এমন ব্যক্তিকে পুলিশ কর্মকর্তা 57 ধারায় গ্রেফতার করতে পারে। আচ্ছা, তাহলে দুইটা ক্ষেত্রে মানে পুলিশ কর্মকর্তারা পারে, আর একটা ক্ষেত্রে অবশ্যই করতে হবে কাকে? ওসি কে। ওসি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে কত ধারায়? 55 ধারায়। সূক্ষ্ম পার্থক্য, পরীক্ষায় আসলে কনফিউজড হয়ে যাবেন। আচ্ছা, জি, 54, 55, 57 পুলিশ কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাও পারে, ওসিও পারে, কিন্তু শুধু ওসি পারে কততে?
55 মানে সরি 55 বললে শুধু ওসি, 55 বললে শুধু কি ওসি, এটা মনে রাখেন। আপনার 151 হচ্ছে জি আচ্ছা, সমস্যা নাই, আমরা ইন্ডিভিজুয়াল সেকশন পড়লে সেই জায়গা আরো ভালো বুঝবো। দেখেন ধারা 54 দেখেন, যখন পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, এটা লিখিত পরীক্ষাতেও প্রশ্ন আসে যে হোয়েন পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। ফৌজদারি কার্যবিধির 54 ধারা অনুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং পরোয়ানা ব্যতীত গোল দিবেন 9 প্রকারের ব্যক্তিকে। কয় প্রকারের? 9 প্রকারের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। অর্থাৎ 54 ধারায় পুলিশ নিম্নলিখিত 9টি ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। বহুবার একাধিকবার প্রশ্ন এসেছে যে 54 ধারায় কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে? কয় শ্রেণীর? 9 শ্রেণী। প্রথমে যেটা দেখেন, যে কোনো ব্যক্তিকে যে আমলযোগ্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্ট। পুলিশ যদি মনে করে যে তানভীর আলম খান একটা আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্ট, তাহলে তার বিরুদ্ধে মামলা থাক বা না থাক, কারণ মামলা এখনো হয় নাই, পুলিশ তারে কি গ্রেফতার করার ক্ষমতা আছে। 54-এ অ্যারেস্ট করতে হলে কোনো মামলা লাগে না, কোনো এফআইআর কি লাগে না। পুলিশের এটা একটা এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। সে ইচ্ছা করলে যদি মনে করে যে অমুক আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্ট, পুলিশ তারে কি করতে পারে? গ্রেফতার করতে পারে। বা যার বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, কোনো যুক্তিযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে বা বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে। ওই যে যদি কারো বিরুদ্ধে কি দায়ের করা হয়, কোনো অভিযোগ দায়ের করা হয়, সেই ক্ষেত্রেও তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 3 নাম্বার, উক্ত অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা থাকার যুক্তিযুক্ত সন্দেহ। তো এই কারণে যেহেতু সন্দেহ থাকলেই পুলিশ গ্রেফতার করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে পুলিশ তার এই ধারার পাওয়ারে অ্যাবিউজ করে। বুঝতে পারছেন? সামনে গিয়ে আমরা জানবো, যেহেতু পুলিশ 54 ধারায় যে প্রদত্ত ক্ষমতা, এটা মাঝে মাঝে সে অপব্যবহার করে। এই কারণে ওই যে ব্লাস্ট পুলিশের এই 54-এর ক্ষমতাকে চ্যালেঞ্জ করে রিট করেছিল, সেটা পরে জানতেছি। বাট আপাতত আমরা জানলাম যে আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা থাকলে, তারপরে যদি তার বিরুদ্ধে কি অভিযোগ পাওয়া যায়, আর যদি যুক্তিসঙ্গত কি থাকে, সন্দেহ থাকে। একের মধ্যে আমরা এই 3টা পেলাম। 2 নাম্বার দেখেন, আইনসঙ্গত কারণ ব্যতীত যার নিকট গোল দিবেন ঘর ভাঙার সরঞ্জাম থাকলে। ঘর ভাঙার সরঞ্জাম, ধরেন যে জিনিস ঘর ভাঙতে ব্যবহৃত হয়, এই জিনিসগুলো সাধারণত যে ওই পেশার লোক তার কাছে থাকাটাই স্বাভাবিক। এখন আরিফ সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এখন ওনার কাছে ঘর ভাঙার সরঞ্জাম আছে। পুলিশ ওনারে জিজ্ঞাসা করলো যে আরিফ সাহেব আপনি কি করেন? উনি বললো যে আমি অ্যাপ্রেন্টিস লয়ার। তা আপনার কাছে ঘর ভাঙার সরঞ্জাম কেন? উনি কোনো যুক্তিসঙ্গত কোনো উত্তর দিতে পারে না। তখন পুলিশ ওনারে কি করবে? ছেড়ে দিবে, বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে 1 নম্বরে আমরা পেলাম আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকলে। 2 নম্বরে কি পেলাম? ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেলে। 3 নাম্বার দেখেন, 3 নাম্বার, এই কার্যবিধির অধীন অথবা সরকারের আদেশ দ্বারা গোল দিবেন যাকে অপরাধী ঘোষণা করা হয়েছে, হ্যাজ বিন প্রোক্লেইমড অ্যাজ অ্যান অফেন্ডার। অনেক সময় কোনো অপরাধীকে ঘোষণা করা হয়, যেরকম ঘোষিত অপরাধী থাকে, আপনারা অবশ্যই জানেন ওই যে এরশাদ শিকদার ছিল। বা যদি কোনো অপরাধীরে ঘোষিত অপরাধী হিসেবে ঘোষণা করা হয়, তারেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে 1-এ পাইলাম আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা, 2-এ পাইলাম কি ঘর ভাঙার সরঞ্জাম, 3-এ পাইলাম কি ঘোষিত অপরাধী। 4 নাম্বার দেখেন, যার নিকট চোরাই মাল আছে বলে, আন্ডারলাইন করবেন, যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে এবং যে উক্ত অপরাধ করেছে বলে যুক্তিসঙ্গত সন্দেহ করা হলে। একজন ব্যক্তির কাছে একটা, ধরেন গলায় একটা স্বর্ণের চেন আছে বা পকেটে আইফোন আছে। এখন পুলিশের যদি সন্দেহ হয়, যে জানতে চাইলো যে আপনার এই আইফোন কোথায় পেয়েছেন, তো সে কিনছে কিনা বা কে দিছে, এরকম কোন যৌক্তিক ব্যাখ্যা সে দিতে পারে নাই, তাহলে সেই ক্ষেত্রে ধরে নেওয়া হবে কি করছে সে, এটা হয় সে চুরি করেছে, না হলে চোরাই মাল রেখেছে। তো এই ক্ষেত্রেও তারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তাহলে আবার বলি, 1 নম্বরে আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা, 2 নম্বরে কি ঘর ভাঙার সরঞ্জাম, 3 নম্বরে কি ঘোষিত অপরাধী, 4 নম্বরে কি, আচ্ছা 4 দিয়ে মনে রাখবেন চোরাই মাল। মিলে গেছে, 4 দিয়ে কি চোরাই মাল। আচ্ছা আচ্ছা দেখেন তো 5 নাম্বার দেখেন, পুলিশ অফিসারকে তার কার্য সম্পাদনে বাধাদানকারী ব্যক্তি
অথবা যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করে বা পলায়নের চেষ্টা করে। তো পলায়ন করে বা পুলিশ যা দিয়ে মনে রাখেন না কেন, যে পুলিশ অফিসারের কাজে যদি কেউ বাধা দেয় বা আইনসঙ্গত হেফাজত হতে যদি কেউ কি করে, পলায়ন করে, তাহলে তাকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। 6 নাম্বার দেখেন, বাংলাদেশের গোল দিবেন সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী, গোল দিবেন ডিজার্টার। ডিজার্টার শব্দ অর্থ হলো পলায়নকারী। সশস্ত্র বাহিনী কাকে বলে? আপনারা উইকিপিডিয়াতে গুগলে গিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন যে বাংলাদেশের আর্মি, নেভি, এয়ারফোর্স এই 3 বাহিনীর সদস্যদের নিয়ে 1972 সালে সশস্ত্র বাহিনী গঠন করা হয়। অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স এদের যে সদস্য চাকরি যারা করে তাদেরকে কি বলে? সশস্ত্র বাহিনীর সদস্য। যদি কোনো ব্যক্তি এই সশস্ত্র বাহিনী হতে পলায়ন করে তাকে বলে ডিজার্টার। তো তাকেও গ্রেফতার করতে পারে বিনা পরোয়ানায়। কত ধারায়? 54 ধারায়। তাহলে এই 6টা আবার একটু মিলাই দেখেন। 1 নম্বরে বলছিল আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা, 2-এ বলছিল ঘর ভাঙার সরঞ্জাম, 3-এ কি ঘোষিত অপরাধী, 4-এ চোরাই মাল, 5-এ পুলিশের কাজে বাধা দিছে, 6-এ সশস্ত্র বাহিনী হতে পলায়নকারী। 7-এ চলে আসেন, বাংলাদেশের বাইরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ। যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে বাংলাদেশের আমলযোগ্য কোনো অপরাধ করে, তো তার ক্ষেত্রে তাকেও বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে কলকাতায় আওয়ামী লীগ সরকারের ওই যে ঝিনাইদহ আসনের বোধহয় আনার আনার সাহেব রে, এমপি রে খুন করা হয়। আবার অভিযুক্ত বাংলাদেশি একজন, ওই যে কসাই জিহাদ বোধহয় যে নাম। তাহলে জিহাদকে যদি বাংলাদেশে পাওয়া যায় কি করতে পারবে? বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে। তারপরে দেখেন, আহ মুক্তিপ্রাপ্ত আসামি 565(3) ভঙ্গ করলে। তা আমাদের ফৌজদারি কার্যবিধির 565-তে আসলে এরকম একটা বিধান আছে যে যে ক্ষেত্রে কোনো অপরাধীকে আদালত মুক্তি দেয়, তখন আদালত বলে দিতে পারে যে তোমার বাসস্থান সম্পর্কে আগামী এত বছর যাবত আদালতে অবগত করবা। মানে তুমি যেখানে যাও যাও, আপত্তি নাই, কিন্তু আদালতে কি জানাই যেতে হবে। তুমি গোপালগঞ্জ আছো, আদালতে জানাও। যদি ঢাকা যেতে চাও আদালতে কি জানাতে হবে। খাগড়াছড়ি যেতে চাইলে আদালতে জানাতে হবে। কিন্তু আপনি যদি আদালতে অবগত না করেন, অর্থাৎ আপনি আপনার মুক্তির শর্ত ভঙ্গ করেছেন কত ধারায়? 565(3) ধারায়। তাহলে সেই ক্ষেত্রেও আপনাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। তারপরে দেখেন, যাকে গ্রেফতারের জন্য কোনো পুলিশ অফিসারের নিকট অনুরোধ করা হয়েছে। যদি উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে অনেক সময় এক থানা থেকে আরেক থানায় অনুরোধ করে যে অমুক আপনাদের এলাকায় থাকতে পারে, তাকে গ্রেফতার করুন, তো সেই ক্ষেত্রেও এই অনুরোধের ভিত্তিতে কি করতে পারে? গ্রেফতার করতে পারে। তাহলে এই 54-এর যে 9টা গ্রাউন্ড, আপনার সিরিয়াল ব্রেক হইলে সমস্যা নাই, কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ লিখিত পরীক্ষার সময় 9টা আমাদের করতে হবে। তো আবার আমরা সবাই একটু মনে মনে মিলাই দেখেন, সবাই একটু জোরে জোরে মিলাই। যে 1 নম্বর হলো আমলযোগ্য অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকলে, 2 নম্বরে ঘর ভাঙার সরঞ্জাম, 3 নম্বরে কি ঘোষিত অপরাধী, 4 নম্বরে কি চোরাই মাল, 5 নম্বর পুলিশের বাধা দিছে, 6 নম্বরে সশস্ত্র বাহিনীর সদস্য, 7 নম্বরে বাংলাদেশের বাইরে আমলযোগ্য অপরাধ করছে, 8 নম্বরে 565(3) ভঙ্গ করছে, আর 9 নম্বরে যারে গ্রেফতারের কি পাওয়া গেছে, অনুরোধ করা হয়েছে। জি, স্যার এই 1 নম্বরে 3টে পয়েন্ট আছে, একটা পয়েন্ট আচ্ছা, জেনে রাখা ভালো। দেখেন, জেনে রাখা ভালো, 46 ধারায় বলা হয়েছে গ্রেফতারের সময় যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত নয়, তার মৃত্যু ঘটাতে কোনো অধিকার পুলিশকে দেওয়া হয়নি। তো তার মানে এই না যে মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হইলেই গুলি করে মেরে ফেলা যাবে, বিষয়টা কিন্তু তা না। গ্রেফতারের সময় যদি সে মানে পুলিশ বাধাপ্রাপ্ত হলে, পুলিশ গ্রেফতারের উদ্দেশ্যে যদি একে গুলি করেও থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানে তার বৈধতা দেওয়া হয়েছে কত ধারায়? 43 ধারায়। বিগত বছরের প্রশ্ন দেখেন, 2023 সালের সর্বশেষ পরীক্ষা এসেছে যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের ক্ষেত্রে মৃত্যু ঘটানো যেতে পারে যদি সে দেশ কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়। কি অপশন আছে? 7 বছর, যে কোনো, 10 বছর, যাবজ্জীবন। কোনটা? যাবজ্জীবন। জি। এছাড়া একাধিকবার এসেছে যে 54 ধারায় কয় প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে? কয় প্রকারের? সেলফ প্র্যাকটিসে আপনাদের পুরাতন বইতে নাই, নতুন বইতে আছে। এটা গুরুত্বপূর্ণ, দেখেন যে সেলফ প্র্যাকটিসের দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 54 ধারায়
বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? পুলিশ কর্মকর্তাকে। 54 ধারাকে পুলিশ কর্মকর্তা বলতে ওই এসআইও বোঝায়, আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও বোঝায়। জি। 5 নম্বর প্রশ্নটা দেখেন। 5 নম্বর, যে বিনা পরোয়ানায় গ্রেফতার সম্পর্কে আপিল বিভাগ নিম্নলিখিত কোন মামলায় নির্দেশনা দিয়েছে? ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। তো এই ব্লাস্টটা কি? এটা আছে বাংলাদেশ। 9টি না ভাইয়া? কি ভাই? 9টি ছিল না? 11? নির্দেশনা কয়টা যেন আছে, খেয়াল নাই। দেখেন 6 নম্বরটা দেখেন, গ্রাম প্রধান কে নিয়োগ দিতে পারে? ভিভিআই। জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট 3টা স্টার দেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে গ্রাম প্রধান কে নিয়োগ দিতে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। 7 নম্বর দেখেন, পুলিশ গ্রেফতার করা আসামির দেহ তল্লাশি করতে পারে কত ধারায়? 51 ধারায়। আর যদি মহিলা হয় কত ধারায়? 52 ধারায়। তো আজকে এই পর্যন্ত থাক, 54 ধারা পর্যন্ত আমরা পড়লাম। আগামী দিন আমরা 55 থেকে শুরু করব। আহ, এই আর কি। তো অনলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা অফলাইনে যারা আছেন প্রশ্ন থাকলে করেন দয়া করে, না হলে আমরা সরাসরি ক্লাস টেস্টে চলে যাব। দয়া করে কেউ কথা বলবেন না। স্যার বলেন। স্যার বুঝছি স্যার, প্রশ্ন নাই। স্যার একটা সামারি রিভাইজ যদি দিতেন স্যার। সামারি, তাই? জি স্যার। সামারি বলতে আজকে আমরা শুরু করছিলাম হচ্ছে কত ধারা থেকে? 36 ধারা থেকে। 36 ধারায় বলা হয়েছে তৃতীয় তফসিলের বিষয়বস্তু। আর তৃতীয় তফসিলে আছে বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা। এরপরে পড়ছিলাম 37 ধারা। 37-এ বলছে যে ম্যাজিস্ট্রেটের উপর আরোপিত অতিরিক্ত ক্ষমতা কোন কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক এবং নির্বাহী উভয়। এবং 37 ধারার বিষয়বস্তু আমাদের আছে কত তফসিলে? চতুর্থ তফসিলে। তো এরপরে আমরা পড়ছিলাম 42 ধারা। 42 ধারায় বলছে বলছে যে পুলিশ বা ম্যাজিস্ট্রেট যদি জনসাধারণের সহায়তার কথা বলে, জনসাধারণ সহায়তা করতে বাধ্য। যদি সহায়তা না করে তাহলে সেই জনসাধারণ দণ্ডিত হবে 187 ধারায়, দণ্ডবিধির 187 ধারায়। এরপর 44 ধারায় বললো যে যদি কোনো জনসাধারণের সামনে সুনির্দিষ্ট কিছু অপরাধ আছে, যেরকম রাষ্ট্রদ্রোহিতা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, খুন, নিন্দনীয় নরহত্যা, এগুলা সম্পর্কে নিকটস্থ ম্যাজিস্ট্রেট বা পুলিশকে তথ্য দিতে বাধ্য। যদি না দেয় সেই ব্যক্তি দণ্ডিত হবে দণ্ডবিধির 173 বা 202 ধারায়। এটা বললো হলো 44 ধারায়। 45 ধারায় বললো যে গ্রাম প্রধান, তারপরে হিসাব রক্ষক, তারপরে জমির মালিক, এরা তাদের জমিতে যদি কোনো অপরাধ হয়, গ্রামে যদি কোনো চোরাই মালের কারবার কেউ করে, বা যদি কোনো আমলযোগ্য অপরাধের সংশ্লিষ্টতা পায় ইত্যাদি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বা পুলিশকে জানাতে তারা বাধ্য। এবং এক্ষেত্রেও 45 ধারার বিধান যদি কেউ অমান্য করে সে দণ্ডিত হবে দণ্ডবিধির 176 এবং 202 ধারায়। এরপরে আমরা পড়লাম 43 ধারা, যে জায়গায় বলছে গ্রেফতারের নিয়ম। গ্রেফতার করতে হবে স্পর্শ বা আটকের মাধ্যমে, অথবা যদি বাধা দেওয়া হয় তাহলে যে কোনো পন্থা অবলম্বন করা যাবে, তবে মনে রাখবেন হাত কড়া পরানো কিন্তু বাধ্যতামূলক নয়। এবং মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে গুলি করে মৃত্যু ঘটানোর যেতে পারে, তবে তার মানে এই না যে গুলি করে মারবেনি। আচ্ছা, তো এছাড়া 51 ধারায় আমরা পেলাম দেহ তল্লাশি। দেহ তল্লাশি করতে পারে। 52 ধারায় পারলাম মহিলার দেহ তল্লাশি করবে মহিলা, সে মহিলা পুলিশ হতেও পারে আবার নাও হতে পারে। 53 ধারায় আমরা পড়ছি যে আক্রমণাত্মক অস্ত্র জব্দকরণ, গ্রেফতারের সময় জব্দ করবে এবং তাকে যে অফিসার বা আদালতে হাজির করা হবে সেই জায়গায় অস্ত্র হাজির করতে হবে। এবং সবশেষে আমরা পড়লাম যে বিনা পরোয়ানায় গ্রেফতার যে কোনো পুলিশ কর্মকর্তা করতে পারে কয়টা ক্ষেত্রে? 9টা ক্ষেত্রে। আর আগামী দিন আমরা 55 ধারা থেকে শুরু করব। আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। এখন আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 33 ও আর পিপি সম্পর্কে বললাম। পিপি তো বিস্তারিত বললামই, যে 492 ধারা হলো পিপি নিয়োগ দেয় সরকার অথবা জেলা ম্যাজিস্ট্রেট। 93-তে পিপি লিখিত কর্তৃত্ব ছাড়া যে কোনো জায়গায় সে মুভ করতে পারে। 94-তে পিপি প্রত্যাহার করে মামলা, চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে আসামি হয় কি অব্যাহতি, পরে করলে আসামি হয় খালাস। আর 495 ধারায় বললো পুলিশ কর্মকর্তা তদন্তে অংশগ্রহণ করে থাকলে তাহলে সে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা হতে কি থাকবেন? বিরত থাকবেন। এই তো।
মুক্তিপ্রাপ্ত আসামি 565 ধরা যাবে। ঠিক আছে ইনশাল্লাহ।